হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এক্সামে আর বেশি দিন বাকি নেই। এই মুহূর্তে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারবার রিভিশন। সেই জন্যই আমরা আজকে রিজনিংয়ের একটা কুইক রিভিশন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদেরকে জানিয়ে দিই যে আজকের ক্লাসে রিজনিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টপিক, যেমন 5 থেকে 6টা চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে অ্যাটলিস্ট তোমরা একটা করে কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। এই ধরনের যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। পাশাপাশি এটাও জানিয়ে দিই যে আজকের ক্লাসটা কিন্তু কুইক রিভিশন ক্লাস। এখানে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস বেশি করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে কনসেপচুয়াল ক্লারিটি, সেই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারগুলোর কনসেপচুয়াল ক্লারিটি এবং সেখান থেকে কী ধরনের কোশ্চেন এক্সামে আসবে সেই পার্টটুকু আজকে আমরা দেখার এবং বোঝার চেষ্টা করব। তো চলো দেখে নিই আজকের আমাদের টপিকগুলো কি হতে চলেছে। তো ফার্স্টলি এখানে তোমরা 5টা চ্যাপ্টার দেখতেই পাচ্ছ। সো এই 5টা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার চ্যাপ্টার এই 5টাই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1 মার্ক তোমরা পেয়ে যাবে। তোমরা জানো যে রিজনিংয়ের তোমাদের খুব বেশি হলে 5 থেকে 6 মার্কই থাকে। এবার বাই চান্স যদি এমনটা হয় যে এই বছর প্যাটার্ন চেঞ্জ হলো এবং রিজনিংয়ের তোমাদের হয়তো 7, 8 বা 10টা কোশ্চেন যদি পেয়ে যাও, তাহলে বাকি যে এখানে চ্যাপ্টারগুলো রয়েছে বাকি চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে, অথবা এখানেই কোডিং ডিকোডিংয়ের হয়তো বা 2টো কোশ্চেন আসতে পারে, ডাইরেকশন একটা, এইভাবে কোশ্চেন ইনক্রিজ হতে পারে। কিন্তু এখানে যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে কোডিং অ্যান্ড ডিকোডিং, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট পাবে, ডাইরেকশন থেকে একটা কোশ্চেন মাস্ট, ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন মাস্ট, সিরিজ থেকে একটা মাস্ট এবং ক্লক থেকে একটা কোশ্চেন মাস্ট তোমরা পাবেই। অর্থাৎ আমাদের যে 5টা কোশ্চেন আছে এই 5টা চ্যাপ্টার করলে তোমরা মোটামুটি 100% কিন্তু সিলেবাস রিজনিংয়ের কভার করে নিতে পারবে। এবার কোশ্চেনের পরিমাণ যদি ইনক্রিজ হয়, নাম্বার যদি রিজনিংয়ের ইনক্রিজ হয়, তাহলে কিন্তু তোমরা কোশ্চেন পেতে পারো রিজনিং থেকে, র্যাঙ্কিং থেকে এবং মিরর ইমেজিং থেকে। পাশাপাশি বলে দিই আরেকটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে সিলক্স থেকে, সিলোলিজম থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসতেও পারে। এই 4টা চ্যাপ্টারও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ফার্স্ট যেটা আমাদের টপিক সেটা কি, কোডিং অ্যান্ড ডিকোডিং। এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করি। তো এই কোডিং এবং ডিকোডিং তোমরা হয়তো বিভিন্ন আমাদের যে মুভিগুলো রয়েছে সেই মুভিগুলোতে দেখেছো যে বেশিরভাগ তোমরা রিসেন্টলি হয়তো ধুরন্ধর দেখলে, তাই না? সেখানে দেখেছো একটা কোড দেওয়া থাকে, কোড ল্যাঙ্গুয়েজে তারা কোনো সিক্রেট মেসেজ সেন্ড করে। তো সেই একই প্রকার যে কোনো একটা জিনিস কোডেড ফর্মে লেখা রয়েছে সেটাকে আমাদেরকে কী করতে হবে, ডিকোড করতে হবে। তাহলে এই কোডিং এবং ডিকোডিং করার জন্য সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের যে ইংরেজিতে 26টা লেটার রয়েছে, 26টা অ্যালফাবেট রয়েছে, সেটার প্রত্যেকটার প্লেস ভ্যালু আমাদেরকে জানা। তো এখানে প্রত্যেকটা প্লেস ভ্যালু কি সেটা আমরা সবাই জানি। তো এই জিনিসটা এখানে লেখা রয়েছে। আশা করি কোডিং ডিকোডিং তোমরা এতদিন থেকে করে আসছো, এটা সবারই জানা রয়েছে। এবার এই প্রত্যেকটার প্লেস ভ্যালু বাই চান্স যদি এক্সামে ভুলে যাও তাহলে রাফশিট তোমরা পাবে, সেখানে লিখে লিখেও করতে পারো, কিন্তু সেটা হচ্ছে টাইম কনজিউমিং। যারা ভালো মতো প্র্যাকটিস করেছো তাদের আশা করি সবগুলোই কিন্তু মনে রয়েছে। তো এখানে নর্মালি একটা ইজোটি ফর্মুলা রয়েছে, জে ও টি ওয়াই, মানে ই কত নাম্বারে, 5 নাম্বারে, যে 10 নাম্বারে, ও হচ্ছে 15 নাম্বারে, টি হচ্ছে 20 আর ওয়াই হচ্ছে 25। এইভাবে এই ইজোটি তোমরা মনে রাখতে পারো, এবং বাই চান্স এর আগে পরে কোনো সংখ্যা থাকলে, কোনো নাম্বার থাকলে, কোনো অ্যালফাবেট থাকলে তোমরা সেখান থেকে এগিয়েও যেতে পারো বা পিছিয়েও আসতে পারো। সো আশা করি এতদিন তোমরা কোডিং রিকোডিং করেছো, তো এই কনসেপ্টে তোমাদের ক্লিয়ার রয়েছে। এর পাশাপাশি আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, ভাওয়েল, তাই না? আমাদের 5টা ভাওয়েল রয়েছে, কি কি, এ, ই, আই, ও অ্যান্ড ইউ। আর বাকি যে আমাদের কনসোনেন্ট রয়েছে সেটা 21টা কনসোনেন্ট রয়েছে, বাকি যে নাম্বারগুলো সেগুলো আমাদের কিন্তু কনসোনেন্ট। আশা করি এই বেসিক জিনিসগুলো তোমরা জানো। এবার আমাদের যখন কোডিং ডিকোডিং করতে হবে তখন সাপোজ একটা আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোনো একটা ওয়ার্ড রয়েছে, সেটা একটা কোডেড ফর্মে দেওয়া রয়েছে। তাহলে সেই কোডেড ফরম্যাটটা বোঝার জন্য আমাদের কিছু প্যাটার্ন জানতে হবে, যে এই প্যাটার্নে কিন্তু কোডেডগুলো বা কোডিংগুলো হয়ে থাকে। সাপোজ কি এখানে কোনো একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডের একটা কোডিং নিচে দেওয়া রয়েছে, তাহলে হয়তোবা উপরের যে নাম্বারগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেকটার সাথে হয়তো +1 করে নিচের নাম্বারটা পাবো আমরা, অথবা -1 করে পেতে পারি, অথবা +2 করে, -2 করে, এইভাবে আমাদেরকে দেখতে হবে।
এইভাবে রেসপেক্টিভলি +3 -3 এইভাবে করে চলতেই থাকবে, ঠিক আছে। আর কিভাবে কোডিং হতে পারে, যে সাপোজ এখানে যেটা লেটার রয়েছে সেটা এখানে লাস্টলি হয়ে গেছে, ঠিক আছে, এখানে সেকেন্ড যেটা রয়েছে এখানে সেকেন্ড লাস্ট হয়ে গেছে, এখানে থার্ড যেটা রয়েছে সেটা মিডিলে হয়ে গেছে, অর্থাৎ মিডিল লেটার মিডিলে, এপারে যেটা সেকেন্ড লাস্ট রয়েছে এপারে সেকেন্ড হয়ে গেছে এবং লাস্ট লেটারটা এবারে ফার্স্ট হয়ে গেছে। এইভাবেও কিন্তু ক্রস প্যাটার্নও হতে পারে। অথবা প্রথম দুটো সেম, প্রথম এবং লাস্ট সেম রয়েছে, মিডিলে ক্রস হয়ে গেছে, অথবা প্রথম তিনটির মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মিডিলটা সেম রয়েছে, ঠিক আছে। অথবা ফার্স্ট অ্যান্ড লাস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, মিডিলগুলো সেম থাকতে পারে, অথবা প্রথম দুটো এইভাবে ইন্টারচেঞ্জ হতে পারে। এছাড়াও আদার্স ফরম্যাট যেমন রয়েছে, যেমন আর কিভাবে আমরা দেখতে পারি, যেমন ভাওয়েল, ঠিক আছে, আমাদের কোথাও ভাওয়েল ফরম্যাটে রয়েছে যে ভাওয়েলগুলো হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু কনসোনেন্টগুলো চেঞ্জ হয়নি, অথবা কনসোনেন্ট চেঞ্জ হয়েছে ভাওয়েলগুলো কোনো প্রকার চেঞ্জ হয়নি। আর কি এক প্রকার আমরা দেখব, আর কি অপোজিট লেটার কোডিং দেখব, আমরা অপোজিট লেটারের কোডিং দেখব, পাশাপাশি আমরা কিছু চাইনিজ কোডিং দেখব। তো প্রত্যেকটা কোডিং আমরা দেখব, ঠিক আছে। আর কি দেখব, চাইনিজ কোডিং দেখব। আর কি দেখব, আমরা কমন লেটার কোডিং দেখব, কমন লেটার কোডিং, কিছু নাম্বার কোডিংও হয়ে থাকে। তো এক এক করে আমি কনসেপ্টগুলো জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই ক্লাসগুলো বেশিরভাগ তোমাদের রিভিশনের ক্ষেত্রে কাজে আসবে, কনসেপচুয়াল ক্লারিটির ক্ষেত্রে। এবার যদি অপোজিট লেটারে কোডিং আমি বলি, এখানে প্রত্যেকটা A to Z আমাদের কিন্তু যে অপোজিট লেটার কোনটা কার সেটা লেখা রয়েছে। আমরা জানি 26টা আমাদের অ্যালফাবেট রয়েছে, তাই না? তাহলে সেটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা M পর্যন্ত, M 13 নাম্বারের রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অপোজিট লেটার পেয়ে যাব। তাহলে এর অপোজিট লেটার হচ্ছে Z, ঠিক আছে। এটার একটা মনে রাখার সূত্র রয়েছে, এই যে A to Z, BY বাই 6 DW, ঠিক আছে, EV ইভিনিং, FU4 GT রোড, HS হাই স্কুল, IR ইন্ডিয়ান রেলওয়ে, JQ জঙ্গল কুইন, KP কলকাতা পুলিশ, LO লাভ অ্যান্ড MN মেন। এই যে আমি একটা তোমাদের এখানে শর্ট ট্রিক বলে দিচ্ছি, এটা তোমরা তোমাদের নিজের মতো যদি অন্য কোনো ট্রিক মনে থাকে সেটার মাধ্যমেও মনে রাখতে পারো। এগুলো একে অপরের কি অপোজিট লেটার, ঠিক আছে। এবার বাই চান্স যদি কোনো একটা অপোজিট লেটার কেউ ভুলে যাও, ঠিক আছে, তো আমরা জানি কি যে কোনো একটা অপোজিট লেটারে আমরা প্লেস ভ্যালু জানি, তাহলে সেটার অপোজিট লেটারটা কি হবে সেটা আমরা কি থেকে বার করব, টোটাল আমাদের 27 থেকে যেই লেটারটার যে লেটারটার আমরা প্লেস ভ্যালু জানি। সাপোজ যদি আমাকে বলে যে ই এর অপোজিট লেটার কি, তো ই আমরা জানি 5 নম্বরে রয়েছে, 27 থেকে আমি যদি 5 বাদ দিই তাহলে কত আসে, আমাদের 22 আছে, তাই না? তাহলে ই এর অপোজিট লেটার কি, যে 22 নম্বরে যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে ভি, ইউ এর পরে ভি আছে, তাই না? তাহলে এইভাবে তোমরা কিন্তু বার করে নিতে পারো যদি বাই চান্স এটা ভুলে যাও। ওকে, তাহলে কোডিং ডিকোডিং থেকে কী ধরনের কোশ্চেন আমাদের এসে থাকে সেটা কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। তো ফার্স্টলি এখানে টিচার রয়েছে, এখানে একটা এর কোডেড ফর্ম রয়েছে, তাহলে চিলড্রেনের কোডিংটা কি হবে। তো এই কোডিং ডিকোডিং করার জন্য আমরা কিভাবে করব সেটা দেখে নিই। যে প্রত্যেকটার প্লেস ভ্যালু ফার্স্টলি লিখে দেবো, প্রত্যেকটা লেটারে প্লেস ভ্যালু লিখে নেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে টি কত নম্বরে রয়েছে, 20 নম্বরে, দেন 5 নম্বরে, 1 নম্বরে, সি হচ্ছে 3 নম্বরে, এইচ হচ্ছে 8 নম্বরে, ই 5, আর হচ্ছে 18 নম্বরে, ঠিক আছে। এভাবে লিখে নিলাম। ঠিক একইভাবে এটারও লিখে নেব। তাহলে এটা হচ্ছে 21 নম্বরের 7, এটা 3, 5, 10, 7, আর টি হচ্ছে কত নম্বরে, টি হচ্ছে 20 নম্বরে। তাহলে যদি ফার্স্টটা দেখি, এটা ফার্স্টটা টি 20, এখানে হয়েছে 21, এখানে হয়েছে 5, সরি ভি আমাদের 22 নম্বরে, তাই না? তো 20 আর এখানে 22, তাই না? তো এখানে কি হলো, +2 হলো, ওকে। 5 এখানে 7 +2 হলো, 1 3 +2, ঠিক আছে। 5 এখানে 7 +2 18। তাহলে সবগুলোতে আমি যেটা দেখতে পাচ্ছি যে +2 করে হয়েছে, তার মানে এখানে যে চিলড্রেনটা রয়েছে এখানে চিলড্রেনের সবগুলো তাহলে লিখবো। এবার এক্সামে তোমরা ফার্স্ট এবং লাস্ট বা মিডিল কয়েকটা দেখেও কিন্তু আনসারে পৌঁছাতে পারো। যখন দেখবে যে ফার্স্ট এবং লাস্ট লেটার দিয়ে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে তখন সেটা শর্ট ট্রিকের মাধ্যমে করে নেবে। তাহলে এটা কি, সি হচ্ছে কত নম্বরে, 3 নম্বরে, আর এন হচ্ছে আমাদের 14 নম্বরে, তাহলে +2 করবো 3 আর 5, তাহলে 5 দিয়ে গিয়ে স্টার্ট হচ্ছে ই, বাকিগুলো যেগুলো ই দিয়ে স্টার্ট না সেটা আমি কেটে দিলাম। তাহলে লাস্টলি এটারও পি রয়েছে, তাহলে সেটা দেখার দরকার নেই। ই জে কে এন এফ এতদূর সবগুলোরই সেম রয়েছে, তাই না? এখানে যেটা লাস্টের আগের লেটারটা আর তার আগের লেটারটা সেটা সেই দুটো খালি চেঞ্জ রয়েছে। তাহলে আমি লাস্টের আগে কি রয়েছে, এখানে ই রয়েছে, তাহলে ই কত নম্বরে, 5 নম্বরে, +2 যদি করি তাহলে কত আসবে, 7 আসবে, সাথে কি রয়েছে, জি রয়েছে, তাহলে এটাতে জি রয়েছে, এটা আনসার আমার ঠিক হবে। এইভাবে শর্ট ট্রিক মানে তোমরা পুরোটা না বার করেও কিন্তু সঠিক আনসারে পৌঁছাতে পারবে।
আর এইভাবেই তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে এক্সামে। ঠিক একইভাবে এখানে রোস্ট রয়েছে, তাহলে এই কোশ্চেন নাম্বার 2 তোমরা এটা প্র্যাকটিস করবে নিজেরা, দেখবে করতে পারছো না। এবার আমরা একটা নেক্সট টাইপের কোডিংয়ে আসি, সেটা হচ্ছে চাইনিজ কোডিং। এই ধরনের কোডিংগুলো বা এগুলোকে কমন কোডিংও তোমরা বলতে পারো, এই ধরনের কোডিংগুলো আমাদেরকে কিভাবে করতে হবে। এখানে একটা কিছু লেটার রয়েছে যে টি সে পে, ঠিক আছে, এটার মিনিং হচ্ছে ড্রিঙ্ক, ফ্রুট জুস, এগুলো সব আর কি তোমাদের ইমাজিনারি কিছু রয়েছে, তার উপর বেস করে আমাকে দেখতে হবে। এখানে কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য কোড ফর সুইট, তাহলে সুইট আমাকে কোথায় রয়েছে সেটা দেখতে হবে। সুইট আমার এখানে রয়েছে, বাকি কোথাও কি সুইট রয়েছে? নেই। তাহলে সুইটের জন্য এখানে সি কি লি রয়েছে, এটার মধ্যে থেকে সুইটের এক্স্যাক্ট কোড কোনটা সেটা আমাকে দেখতে হবে। কিন্তু এই কোডে পৌঁছানোর জন্য আমাকে দেখতে হবে যে এখানে বাকিগুলোর কোড কি রয়েছে, তাই না? এবং এখানে কি রয়েছে, জুস রয়েছে, আর কোথায় কোথায় জুস রয়েছে দেখে নিই। জুস এখানে রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই আমি কোনো একটা কিছু কমন পাবো। এখানে সি সে পে, এখানেও সি কে লে, তাহলে এখানে কি সি, সি কেটে দিলাম, তাহলে এটা জুসের, তাই না? জুসের সাথে কি রয়েছে, সি রয়েছে, ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে কি আর লি এর মধ্যে হয়তো সুইটটা পাবো, তাহলে ইজ এখানে রয়েছে আর ইজ এখানে রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে আমি একটা কমন পাবো, তাই না? এখানে কি পাচ্ছি, লি কমন পাচ্ছি, এখানে লি কমন পাচ্ছি। তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে সুইটের কোডিং একটাই বাকি থাকছে, সেটা হচ্ছে কি, তাহলে কি হচ্ছে কি, সুইটের কোডিং, সেটা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক একইভাবে যদি ড্রিঙ্কের আমাকে এখানে জিজ্ঞাসা করে, ড্রিঙ্ক কোথায় রয়েছে, ড্রিঙ্ক এখানে রয়েছে, তাই না? তাহলে এখানে আমার জুসের তো পেয়ে গেছি এবং ড্রিঙ্ক আর ফ্রুটসের পাইনি। ড্রিঙ্কের জন্য হয়তো সি হতে পারে বা পে হতে পারে, তাহলে ড্রিঙ্ক আর অন্য কোথাও কি রয়েছে না, অন্য কোথাও ড্রিঙ্ক নেই। তাহলে কি অন্য কোথাও ফ্রুটস রয়েছে, অন্য কোথাও ফ্রুটস নেই। তাহলে আমি যে আনসারটা পাচ্ছি এখানে ড্রিঙ্কের ক্ষেত্রে হয়তো বা সি, হয়তো অথবা পে, তাহলে আইদার সি অর পে, আইদার সি অর পে। যদি এই অপশানটা না পাও তোমরা, আইদার সি অর পে, ঠিক আছে, যেখানে আমরা এক্সাক্ট কোডিংয়ে পৌঁছাতে পারছি না, সাপোজ তোমাদের এইভাবে রয়েছে, আরেকটা রয়েছে অপশন ডি হয়তো নান রয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই যে সি আর পে এখানে দেখে তোমরা হয়তো সি বা পেতে মার্ক করে দেবে, এমনটা করিও না, কিন্তু আনসার ভুল হয়ে যাবে। এক্ষেত্রে যখন আমরা সঠিক অ্যান্সারে পৌঁছাতে পারবো না, তখন কি আইদার অরের দিকে যাব, ওকে, অথবা নান অপশানের দিকে যাব। ঠিক একইভাবে এখানে অপশান 8 রয়েছে, কোশ্চেন নাম্বার 8 রয়েছে, এটার মিনিং কি, মানে এটার কোড কি হবে ফ্রুটসে, সেটা তোমরা বার করবে এবং কমেন্টে আমাকে জানাবে। দেখে নিই এখানে। তারপর রয়েছে কি আমাদের একটা কমন লেটার কোডিং। কমন লেটার কোডিংটা কি সেটা আমরা দেখে নিই। এখানে ইউনিভার্সিটি রয়েছে, এটার একটা কোড দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে ভ্যারির কোডটা কি হবে, তাহলে এখানে কোথায় কোথায় কি রয়েছে দেখে নিই। যে এখানে ভি রয়েছে, এখানে ভি রয়েছে, ওকে, ভি ই রয়েছে, আর রয়েছে, আর ওয়াই রয়েছে। তাহলে পরপর এখানে ভি কত নাম্বার, এই কোডিংগুলো করার ক্ষেত্রে আমি কিন্তু নাম্বারিং করবো 1 2 3 4 5 6 7 8 9 and 10, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 and 10। সো এখানে কি দেখছি, ভি, ভি কত নাম্বারে রয়েছে, 4 নাম্বারে, 4 এখানে কি রয়েছে, ডাব্লু রয়েছে, ওকে। ই কত নাম্বারে, 5 নাম্বারে, এখানে 5 কি রয়েছে, এফ রয়েছে, ওকে। দেন রয়েছে আর, আর কত নাম্বারে রয়েছে, এখানে 6, তাহলে এখানে 6 কি রয়েছে, এস রয়েছে। দেন ওয়াই, এখানে 10, এখানে 10, জেড, তাহলে ডাব্লু এফ, ওকে, ডাব্লু এফ এস জেড, এটা কিন্তু ভ্যারির কোডিং হয়ে যাবে। এইভাবে কমন লেটারের কোডিং। সো এখানে কোলের কোডিংটা কি হবে এটা তোমরা আনসার করবে। নেক্সট আমরা কোডিং ডিকোডিং দেখলাম, কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম। এবার পিওয়াই কিউ আমাদের কেমন এসছে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা পিওয়াই কিউগুলো সলভ করতে পারছি না। সো এখানে মানি রয়েছে, এটার একটা কোড দেওয়া রয়েছে, তাহলে ক্রেডিটের কোডটা কি হবে, এটা 2023-এ তোমাদের কোশ্চেন এসেছিল। সো ঠিক একইভাবে প্রত্যেকটার আমি কি করব, এখানে প্লেস ভ্যালু লিখে নেব। আর ওয়াই এর কত, ইজোটি ওয়াই 25, তাই না? তাহলে পি, পি এর কোড কত আমি জানি 16, দেন এটা হচ্ছে 18, কিউ হচ্ছে 17, 8, আর বি এর হচ্ছে কত 2। তাহলে যদি ভালো মধ্যে দেখি, এখানে 13, এখানে 16, এখানে 15, এখানে 18, এখানে 14, এখানে 17, এখানে 5, এখানে 8, এখানে 25, আর এখানে কত 2, মানে 25-এর পরে কত গেছে, জেড 26, দেন এ হচ্ছে 27, মানে 25-এর পরে +10 হচ্ছে 1 2, আর 3-এ কি আসবে আবার বি, এইভাবে এসছে, ওকে। তাহলে প্রত্যেকটাতে আমি কি দেখতে পাচ্ছি, +3 কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে। ঠিক একইভাবে ক্রেডিটে প্রত্যেকটাতে +3 কনসেপ্ট অ্যাপ্লাই করবে, অ্যান্সার পৌঁছে যাবে। ঠিক একইভাবে কমন লেটার চাইনিজ কোডিং যেটা তোমাদের করালাম, সেটা হচ্ছে 2025-এ তোমাদের কোশ্চেন এসেছিল যে ম্যাঙ্গোস আর গুড, এটার একটা কোডিং দেওয়া রয়েছে, আর ম্যাঙ্গোস আর রাইপ, এটা একটা কোড দেওয়া রয়েছে। সো হোয়াট ইজ দ্য কোড ফর রাইপ, তাহলে রাইপের কোডটা এখানে কি হবে আমার, তাই না? তাহলে রাইপ
কিন্তু কোথাও উপরটাতে নেই। উপরে কি রয়েছে, ম্যাঙ্গোস রয়েছে, আর উপরে কি রয়েছে, আর রয়েছে। নিচে উপরে ম্যাঙ্গোস রয়েছে আর আর রয়েছে। এই দুটো কোড যদি আমি দেখে নিই তাহলে উপরে 7 রয়েছে, নিচেও 7 রয়েছে, কেটে দিলাম। কিন্তু এখানে উপরে আর থাকলেও নিচেও আর রয়েছে, কিন্তু আর বাকি কিন্তু কোনো কিছুই এখানে কমন নেই। সেই জন্যই আমি কিন্তু এক্স্যাক্ট 5 আর 6 কোনোটাতেই আনসারে পৌঁছাতে পারছি না। তাহলে এখানে যদি আমি রাইপের কোডটা বলি তাহলে সেটা কি হবে, আইদার 6 অর 5, তাই না? আইদার 6 অর 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অপশনটা যদি না থাকে তাহলে আমরা কি চুজ করব, তাহলে নান অফ দি অ্যাবাভ এই অপশনটা চুজ করব। দুটোর মধ্যে একটা অপশন কিন্তু থাকবেই এক্সামে। ওকে, এখানে কি রয়েছে যে পেস, তাহলে রেস 2025-এর কোশ্চেন, এটা তোমরা সলভ করবে। এটা একদমই ইজি কোশ্চেন, যে প্রত্যেকটা প্লেস ভ্যালু সেটা এখানে লেখা রয়েছে, রেসের প্রত্যেকটা প্লেস ভ্যালু নর্মালি লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের। এবার আরেক ধরনের তোমাদের কোডিং ডিকোডিং আছে, যে এখানে প্রত্যেকটা যে আমাদের কি রয়েছে প্লেস ভ্যালু রয়েছে সেগুলোকে কি করা হবে, হয়তো অ্যাড করে দেওয়া হবে, সেগুলোতে কি করা হবে, অ্যাড করে দেওয়া হবে। তাহলে ঠিক একইভাবে টোটাল যে অ্যাডটা রয়েছে, সাপোজ এখানে টোটাল অ্যাড যদি এটার ক্ষেত্রে আমি করি 16, 17, 20, 5, 25, তাই না? এখানে হয়তো 25 দেওয়া থাকলো, তাহলে রেসের কোডটা কি হবে, প্রত্যেকটা লেটার করব, সেটার কি করব আমি যোগ করে বলে দেবো এত। অথবা এটার ক্ষেত্রে অনেক সময় মাইনাস ইন্টু 2 করা হয়, ইন্টু 3 এইভাবে করা হয়, বা অথবা এটাকে অনেক সময় 2 দিয়ে বা 3 দিয়ে ডিভাইড করা হয়, 5 দিয়ে ডিভাইড করে একটা ভ্যালু রাখা হয়। এইভাবেও তোমরা কিন্তু দেখবে, এইভাবে কিন্তু সবগুলো কোডিং ডিকোডিং করা হয়। আশা করি সিম্পল ওয়েতে পুরো কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এবং তোমাদের এই পার্টটুকু রিভিশন অনেক হেল্প হবে এক্সামের পূর্বে। এবার আসি আমরা নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি ডাইরেকশন। এবার ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কি কি দেখবো, যে বেসিক অফ ডাইরেকশন, এখানে একটা পাইথাগোরাস থিওরেম দেখবো। শর্টেস্ট ডিস্টেন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কিছু ক্লকের অ্যাঙ্গেল দেওয়া থাকে, যে 100 ডিগ্রি ক্লক ওয়াইজ, তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ, এই ধরনের কনসেপ্ট থাকে। তারপরে আমাদের কিছু শ্যাডোর কনসেপ্ট থাকে, ঠিক আছে, এবং ডাইরেকশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার পার্সন, এই ধরনের কোশ্চেনও কিন্তু আমাদের এসে থাকে। তো ডাইরেকশন করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, একটা পেজের ডাইমেনশন, একটা পেজের পার্সপেক্টিভে আমাদের কোনটা কি ডাইরেকশন সেটা আমাদেরকে জানতে হবে। সো আমরা আশা করি তোমরা এইটুকুটা বেসিক কনসেপ্ট সবাই জানো, যে কোনটা আমাদের কোন দিক একটা পেজের, তাই না? উপরেরটা হচ্ছে নর্থ, নিচে সাউথ, দেন ডান দিকে হচ্ছে আমাদের ইস্ট, এবং বাঁ দিকে আমাদের কি ওয়েস্ট। এইটুকুটা আশা করি সবাই জানো। এই পার্টটুকুকে যদি মিডিল বরাবর আমি ডিভাইড করি, তাহলে এখানে এটা নর্থ এবং ইস্টে মিডিলে, সো এটা নর্থ ইস্ট। দেন এটা কি সাউথ এবং ইস্টে মিডিলে, সাউথ ইস্ট। দেন এই পার্টটুকু সাউথ এবং ওয়েস্টে মিডিলে, সো সাউথ ওয়েস্ট। দেন উপরটা হচ্ছে নর্থ এবং ওয়েস্টে মিডিলে, নর্থ ওয়েস্ট। এই ডাইরেকশনগুলো আশা করি সবাই তোমরা জানো, তাই না? এবার এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সাপোজ এটা যদি আমি সার্কেল করে দিই, এটা যদি আমি এনসার্কেল করে দিই, তাহলে কি সার্কেলের বিষয়টা, সার্কেল আমরা জানি কি টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তাই না? সার্কেল একটা টোটাল হচ্ছে 360 ডিগ্রি। ক্লকওয়াইজ কি, এখানে যদি আমি সাপোজ নর্থের জায়গায় এখানে 12 লিখতাম, এখানে সাপোজ এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে তোমাদের 9, তাই না? তাহলে 12 থেকে 3, আমাদের 12-র পরে 1, 2, 3 ঘড়ি কাটা এইভাবে ঘুরে, তাই না? এদিকে আসে এইভাবে ঘুরে। তাহলে এই যে ডাইরেকশনটা ঘড়ি কাটার দিকে ঘোরাটা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্লকওয়াইজ। আর ঘড়ি কাটা বিপরীতে, অর্থাৎ 6 থেকে যদি আমি 3-এ যাই, 6 থেকে যদি 3-এ গেলাম, এইভাবে যদি আমি গেলাম, এইভাবে যদি ঘুরি, তাহলে সেই ডাইরেকশনটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তো চলো এক এক করে কোশ্চেন আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি যে ডাইরেকশনের কোশ্চেনগুলো কি ধরনের। সো ফার্স্ট এখানে একটা কোশ্চেন রয়েছে, আ ম্যান ওয়াক্স 5 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। তাহলে একটা পয়েন্ট থেকে একজন মানুষ কোথায় গেল, 5 কিলোমিটার কোথায় গেল, সাউথের দিকে গেল, তাই না? সো 5 কিলোমিটার তাকে সাউথে নিয়ে গেলাম, অ্যান্ড দেন টার্নস টু রাইট। ওকে, এখানে আরেকটা কনসেপ্ট আমি বলে দিই, যে সাপোজ একজন ব্যক্তি, এটা আমার ডাইরেকশন, ওকে, একজন ব্যক্তি সে কোন দিকে মুখ করে রয়েছে, নর্থের দিকে, সে নর্থের দিকে মুখ করে রয়েছে। তাহলে এই মতো অবস্থায় তার রাইট কোনটা, এই পার্টটা হচ্ছে তার রাইট, এই পার্টটা হচ্ছে তার লেফট। যদি সেই ব্যক্তিটা সাউথের দিকে মুখ করে থাকতো, তাহলে এই পার্টটুকু তার রাইট হয়ে যেত, এটা তার লেফট হয়ে যেত। কেউ যদি ইস্টের দিকে মুখ করে থাকে তাহলে এটা তার রাইট, এটা তার লেফট। কেউ যদি ওয়েস্টের দিকে মুখ করে থাকে তাহলে এটা তার রাইট, এটা তার লেফট। আশা করি এই বেসিক জিনিসগুলো সবাই তোমরা জানো, তাই না? এবার কি বলেছে এখানে, a man walks 5 কিলোমিটার towards south and then turns to right, তাই না? এখানে 5 কিলোমিটার সাউথে সে এসছে, এবং এখান থেকে সে কোন দিকে মুভ করছে, কোন দিকে মুভ করছে, আমি যদি নর্থে যেতাম, নর্থে যদি যেতাম তাহলে আমি রাইটে মুভ করলে এদিকে মুভ করতাম, কিন্তু সে যখন সাউথে এসছে তার রাইট কোনটা, এই পার্টটা, তাই না? সাউথ, এখানে রাইটে সে মুভ করেছে।
আফটার ওয়াকিং 3 কিলোমিটার, এখানে তাহলে 3 কিলোমিটার সে হেঁটেছে। হি টার্নস 3 কিলোমিটার, হি টার্নস টু দ্য লেফট হ্যান্ড ওয়াক 5 কিলোমিটার, এখানে আসার পরে সে কি বলেছে আবার এখান থেকে সে লেফটে টার্ন নিয়েছে এবং 5 কিলোমিটার এসছে। এখানে লেফটে টার্ন নিয়ে সে কত এসছে 5 কিলোমিটার এসছে। ইন হুইচ ডাইরেকশন ইজ ই ফ্রম দ্য স্টার্টিং প্লেস, তাহলে এখন বলো এই যে আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, তাহলে কার পার্সপেক্টিভে কোন ডাইরেকশনে রয়েছে বলেছে, ইন হুইচ ডাইরেকশন ইজ ই ফ্রম দ্য স্টার্টিং প্লেস, তাহলে স্টার্টিং প্লেস থেকে সে কোন দিকে রয়েছে, তাহলে এটা কোন ডাইরেকশন আমার বলো, এটা হচ্ছে কি এই পার্টটুকু, এটা যদি নর্মালি আমি এই পার্টটুকু দেখি তাহলে এটা আমাদের সাউথ, তাই না, এখান থেকে নর্মালি যদি আমি এই পার্টটুকু দেখি তাহলে এটা আমার ওয়েস্ট, তাহলে এটা মোটামুটি সাউথ এবং ওয়েস্টের মিডিলে পড়ছে, তাহলে সেটা আমার আনসার হয়ে যাবে, এটা কি সাউথ ওয়েস্ট। সো আশা করি বুঝতে পারলে। এবং যদি এখানে কোশ্চেন জিজ্ঞাসা করতো যে সে তার স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডাইরেকশনে রয়েছে বা কতটা দূরে রয়েছে, তাহলে নর্মালি আমি বলতাম কি 5 কিলোমিটার, 5 3 এবং এখানে 5, এটা তোমরা যোগ করে নিতে। আর পাইথাগোরাস থিওরিম অনুযায়ী এটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্সটাও বার করতে পারতে, সেটা একটু পরেই তোমাদের বুঝিয়ে দেবো যে সেটা কিভাবে বার করা যায়। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে যে স্টার্টিং ফ্রম আ পয়েন্ট রাজু ওয়াক 12 কিলোমিটার নর্থ এবং হাউ ফার ডাইরেকশন হুইচ ডাইরেকশন, এটা ইজি কোশ্চেন রয়েছে, ঠিক একইভাবে তোমরা পরপর মানে স্টেপ ওয়াইজ করবে, সেটা সলভ হয়ে যাবে। এবার নেক্সট আসি পাইথাগোরাম থিওরেমের উপরে। এখানে বেসিক্যালি পাইথাগোরাম থিওরেম অ্যাপ্লিকেবল হয় কি একটা ত্রিভুজের উপরে, আর সেটাও আবার কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না। সো সেখানে যেখানে আমরা দেখবো যে একটা হাইপোটেনিয়াস থাকবে, মানে কি যে যেটা অতিভুজ, তাহলে আমরা জানি যে লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতিভুজ, তাই না। তো লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতিভুজ না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এই কনসেপ্টটা আমাদেরকে নর্মালি মাথায় রাখতে হবে, এবং কোনটার ইকুয়াল টু কি বোঝানো হয়েছে সেটা আশা করি এখানে লেখা অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা একটা ট্রিপলেটস গঠন করে, সেই এই যে বিষয়গুলো এইগুলো যদি মনে রাখো যে কোথাও ভ্যালু 3 4 দেওয়া রয়েছে, তাহলে যে আমাদের অতিভুজটা আসবে হাইপোটেনিয়াসটা যেটা আসবে সেটা 5ই আসবে। তো প্রত্যেকটা এইভাবে তোমরা মনে রাখতে পারো, না হলে সূত্র অনুযায়ী ইজিলি বার করে নিতে পারো, এবং সেটাই আমার ক্ষেত্রে বেস্ট আর কি বার করে নেওয়াটা। তো এখানে কোশ্চেন রয়েছে আ ম্যান ওয়াক্স 8 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট, তাহলে একজন মানুষ 8 কিলোমিটার ওয়েস্টে গেল, এই পয়েন্ট থেকে স্টার্ট করলো, এখানে 8 কিলোমিটার আসলো, ঠিক আছে, ওয়েস্টের দিকে। এবার কোশ্চেনে কি বলেছে অ্যান্ড দেন 6 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, এবং এখানে ওয়েস্টে আসার পরে সে 6 কিলোমিটার গেল, কোথায় গেল, নর্থের দিকে গেল। ওকে, এবার কি বলেছে হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এবং স্টার্টিং পয়েন্ট থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্স আমি যদি এখানে বার করি তাহলে এটাই ইকুয়াল টু তো সি, তাই না। তাহলে আমাকে সি এর ভ্যালুটা বার করতে হবে, অতিভুজ বার করতে হবে, অথবা শর্টেস্ট ডিস্টেন্সটা বার করতে হবে। সূত্র কি ছিল, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের ভ্যালু আমাকে বার করতে হবে এখানে। তাহলে এর মান কত রয়েছে 8 স্কোয়ার, প্লাস বি এর মান কত রয়েছে 6, তাহলে 6 স্কোয়ার, আর এখানে 6, তাহলে 8 স্কোয়ার কত 64, 36 ইকুয়াল টু সি স্কোয়ার। এটার ভ্যালু কত জানি, যোগ করলে কত আসবে 100, তাই না। এবার সাপোজ যদি সি স্কোয়ার এইদিকে আনি এবং সি এর স্কোয়ারটাকে যদি ওপরে পার করে দিই তাহলে রুট হয়ে যাবে, তাহলে রুট 100 এর ভ্যালু কত আমরা জানি 10, তাহলে সি এর ভ্যালু আমরা কত পেলাম 10। অনেক ক্ষেত্রে অনেকে বলবে প্লাস মাইনাস, তো এগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাসের প্রয়োজন হয় না, আমাদের একটাই ভ্যালু প্লাসই নেব আমরা। সো এখানে কি সি এর ভ্যালু আমি কত পেলাম 10, তাই না, এটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স 10 কিলোমিটার। এই কনসেপ্টটা এইভাবে অ্যাপ্লাই হবে। এবার নেক্সট কোশ্চেন যেটা তোমাদের ক্লকে বললাম যে অ্যাঙ্গেল, এখানে দেখো কোশ্চেন রয়েছে আ ম্যান ফেসিং ওয়েস্ট, একজন মানুষ ওয়েস্টের দিকে ফেস করে রয়েছে, তারপর কি বলেছে 45 ডিগ্রি ক্লকওয়াইজ direction, then another 180 degree in the same direction, that means clockwise direction, and 270 degree in the anti-clockwise direction। তারপর বলেছে ফাইনালি হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও, তাহলে এখন বর্তমানে কোন ডাইরেকশন সে ফেস করে রয়েছে। এই ধরনের কোশ্চেন করার জন্য একটা শর্ট ট্রিক রয়েছে, সেটা হচ্ছে কি যে একদিকে আমি কি করব এসি, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ, আর একদিকে কি লিখবো ক্লকওয়াইজ। যতটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বলেছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজের ঘরে লিখবো, যেটা ক্লকওয়াইজ ডাইরেকশন বলেছে সেটা ক্লকওয়াইজের ঘরে লিখবো। তো ফার্স্টলি এখানে কি বলেছে হি টার্নস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, ওকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ লিখে নিলাম ডাইরেকশন, অ্যান্ড দেন অ্যানাদার 180 ডিগ্রি ইন দ্য সেম ডাইরেকশন, তাহলে 180 ডিগ্রি সেম ডাইরেকশনই বলেছে। তারপর কি বলেছে অ্যান্ড দেন 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তাহলে ফাইনালি সে কোন দিকে ফেস করে রয়েছে। তাহলে এবার আমরা একটু এই দুটোর মধ্যে কাটাকাটি করব, এটা যদি আমি যোগ করি তাহলে কত আসে 8 4 5 চলে আসলো, 8 4 12 2 হাতের 1, তাই না, তাহলে কত 225,
270 থেকে আমি 225 আমি কি করব, মাইনাস করব। এবার এখানে কি রয়েছে, হ্যাঁ সরি এটা আমি প্লাস করছি, হ্যাঁ 8 4 12 2 আর হাতের 1, ওকে 225। তাহলে এখানে 270 রয়েছে আর 225 আমি যদি এখান থেকে মাইনাস করি তাহলে কত আসবে, 5 আসবে। তাহলে এখানে 3, তাহলে 7, তাহলে আমার আসলো কত, যে 45 ডিগ্রি, তাই না? এবার 45 ডিগ্রি আমাকে কিন্তু মুভ করতে হবে এখান থেকে। তো এখানে কি বলেছিল ফার্স্টলি, যে আমাকে আ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, তাহলে একজন মানুষ কোন দিকে ফেস করে রয়েছে, সে ওয়েস্টের দিকে ফেস করে রয়েছে। এবার আমার আনসারটা কি বের হলো, কোনটার ভ্যালু বেশি ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এখান থেকে ওয়েস্ট থেকে 45 ডিগ্রি যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে কোন দিকে মুভ করব, তার পূর্বেই তোমাদের এই জিনিসটা আরেকবার আমি বলে দিই। সাপোজ এটা হচ্ছে 360 ডিগ্রি, ওকে। এবার এখানে সে ওয়েস্টের দিকে মুভ করে রয়েছে, জাস্ট আ মিনিট, স্টেপ বাই স্টেপ করে তাহলে বুঝতে পারবো ভালো। দেখো ফার্স্টলি আমি একটা সার্কেল ড্র করলাম, ওকে। এই সার্কেলটার ভ্যালু কত, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এটাকে মধ্য বরাবর আমি কেটে দিলাম, ওকে। তাহলে পুরোটা 180 ডিগ্রি ক্রস হয়ে গেল। আরেকটা যদি এই পারে আমি কাটি তাহলে প্রত্যেকটা খোপ কিন্তু প্রত্যেকটা খোপ 90 ডিগ্রির হয়ে গেল। এবার এটাকেও যদি ফার্দার আমি ডিভাইড করি তাহলে প্রত্যেকটা খোপ কিসের হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে, ওকে। সো এখানে আমি ওয়েস্টের দিকে মুভ করে রয়েছি। এবার আমি কি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাবো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি বলেছিলাম আমি, ঘড়ি কাটা বিপরীতে। তাহলে ঘড়ি কাটা এখান থেকে ওয়েস্ট তারপর নর্থের দিকে আসে, তাই না? কিন্তু ঘড়ি কাটা অপোজিটে যাওয়া মানে কি, ওয়েস্ট থেকে সাউথে আসা। আর এইটুকুটার ভ্যালু হচ্ছে 45 আর এইটুকুটার ভ্যালু 45। তো এখান থেকে শুধু যদি 45-এ আসি আমি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কোন ডাইরেকশন, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, তাই না? তাহলে আমি সাউথ ওয়েস্টে এসে পৌঁছাবো। সো আশা করি বুঝতে পারলে তোমরা যে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে করব এক্সামে। এবার একটা অন্য কোশ্চেন রয়েছে, অন্য টাইপের রয়েছে, যে ইফ সাউথ বিকামস নর্থ। সেম এটাও কিন্তু এইভাবেই আমাদেরকে করতে হবে, যে নর্মালি এখানে কি বলেছে, যে এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। সো আমাকে কি বলেছে, ইফ সাউথ ইস্ট বিকাম নর্থ, তাহলে সাউথ ইস্ট কোনটা, সাউথ ইস্ট। সো এটা হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট কি হয়ে গেল, নর্থ হয়ে গেল। তাহলে আমি কোথায় যাচ্ছি, সাউথ ইস্ট থেকে যদি নর্থের দিকে যাই তার মানে কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই ডিগ্রিটার মান কত, 135 ডিগ্রি, এই ডিগ্রিটার মান কত, 135 ডিগ্রি, তাই না? এবার কোশ্চেন কি বলেছে, এখানে আমি 135 ডিগ্রি কি গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর নেক্সট কি বলছে, বলেছে অ্যান্ড নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা কি হয়ে গেছে, নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট হয়ে গেছে। তার মানে এটাও 135 ডিগ্রি মুভ করেছে, কারণ এটুকুটা 45 আর 90, তাই না? তারপরে কোশ্চেন কি বলেছে, অ্যান্ড অল আদার ডাইরেকশন চেঞ্জেস ইন দ্য সেম ম্যানার। তাহলে প্রত্যেকটা ডাইরেকশন এইভাবে চেঞ্জ হয়ে গেছে। হোয়াট উইল ওয়েস্ট বিকাম, তাহলে এখানে যে ওয়েস্ট রয়েছে তাহলে ওয়েস্ট কি হয়ে যাবে, তাহলে ওয়েস্টকেও 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করাতে হবে। তাহলে এইটুকুটা 90 আর এইটুকুটা 45, তাহলে 135, এইটুকুটা টোটালটা হয়ে যাচ্ছে 135। তাহলে ওয়েস্ট কি হয়ে গেল, তাহলে ওয়েস্ট হয়ে গেল সাউথ ইস্ট, ওয়েস্ট কি হয়ে গেল, সাউথ ইস্ট। এটা আমাদের আনসার হয়ে যাবে। এইভাবে করে তোমাদেরকে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু করতে হবে, ওকে। নেক্সট একটা কোশ্চেন রয়েছে, যে যোগা, যোগা যখনই আমরা পারফরমেন্স করব, মানে কি এখানে যোগা বলতে বোঝানো হয়েছে যে আমরা যখন শীর্ষাসন করব, আমাদের মাথা নিচে এবং পা উপরে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে একটাই সিম্পল ট্রিক মনে রাখবে, যে আমরা নর্মাল ওয়েতে যখন আমাদের মাথা উপরে রয়েছে, সে দাঁড়িয়ে রয়েছে, সে মতো অবস্থায় আমরা কি করব, যে আনসারটা বার করব এবং আমাদের ফাইনাল যে আনসার বেরোবে সেটার একদম অপোজিট আমরা আনসার করব। তাহলেই কিন্তু আমাদের যোগার ক্ষেত্রে আনসারগুলো কিন্তু সঠিক বেরোবে। আ ম্যান পারফর্মিং যোগা উইথ হিজ হেড ডাউন অ্যান্ড লেগস আপ, হিজ ফেস টুয়ার্ডস ওয়েস্ট। তো স্বাভাবিক মানুষের একজন ফেস কি রয়েছে, সাপোজ ওয়েস্টে রয়েছে, ঠিক আছে। ইন হুইচ ডাইরেকশন উইল হিজ লেফট হ্যান্ড বি, তাহলে তার লেফট হ্যান্ড কোন দিকে থাকবে। তাহলে সাধারণ মানুষ যখন ওয়েস্টের দিকে মুখ করে থাকবে, ঠিক আছে, তার কি থাকবে, এটা হচ্ছে তার রাইট, এটা হচ্ছে তার লেফট, তাই না? তাহলে লেফট হ্যান্ড কোন দিকে রয়েছে, তার সাউথের দিকে রয়েছে। লেফট হ্যান্ড কোন দিকে রয়েছে, সাউথে। এটা কখন, যখন সে স্ট্যান্ডিং দাঁড়ানো অবস্থায় রয়েছে। তাহলে কি এখানে কোশ্চেন বলেছে, সে যোগা অবস্থায় রয়েছে। তাহলে অ্যান্সারটা আমার কি হবে বলেছি, এর অপোজিটে। তাহলে আমাকে আনসার কি করতে হবে, নর্থ করতে হবে,
ঠিক আছে, অ্যান্সার কি হবে? নর্থ হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে একটা কনসেপ্ট রয়েছে, যখন আমাদের সানরাইজ হবে, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমাদের কিন্তু শ্যাডো ফর্মেশন হয় বেসিক্যালি। তো এই কোশ্চেনটা করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে তোমাদেরকে নর্মালি আমি বুঝিয়ে দিই যে সাপোজ আমাদের শ্যাডো কখন বেশি ফর্ম হয়, যখন আমাদের সানরাইজ হয়। সানরাইজ কোন দিকে হয়? আমাদের ইস্টের দিকে হয়, তাই না? এটা আমাদের সূর্য মামা, সূর্য উঠেছে। তাহলে এখানে সাপোজ সানরাইজ এবং সানসেটের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে সর্বদাই মনে রাখবে যে একজন ব্যক্তি একে অপরের অভিমুখে দাঁড়িয়ে থাকবে। একজন কোন দিকে দেখবে? ঠিক আছে, এখানে একজন ব্যক্তি সাউথের দিকে দেখবে, একজন ব্যক্তি নর্থের দিকে দেখবে। ওকে ওকে, আমি অন্য একটা পিকচার ড্র করি জাস্ট। ওকে, সো যেই জিনিসটা আমি বলছিলাম যে একজন ব্যক্তি সাউথের দিকে দেখবে, আরেকজন ব্যক্তি নর্থের দিকে দেখবে। এবার যখন আমাদের সূর্যোদয় হবে, সানরাইজ হবে, পূর্ব দিকে হবে, তখন এই যে দুজন ব্যক্তি, একজন সাউথের দিকে দেখছে, একজন নর্থের দিকে দেখছে, তাদের দুইজনেরই যে শ্যাডো ফর্মেশন হবে কোন দিকে হবে? এই পার্টটাতে শ্যাডো ফর্মেশন হবে দুইজনেরই। এবার এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, একজন ব্যক্তি যে সাউথের দিকে দেখছে, তার আমাদের রাইট হ্যান্ড কোনটা আর লেফট হ্যান্ড কোনটা? যে নর্থের দিকে দেখছে তার রাইট হ্যান্ড কোনটা, লেফট হ্যান্ড কোনটা? যে নর্থে দেখছে এটা তার রাইট, এটা তার লেফট। যে সাউথে দেখছে এটা তার রাইট, এটা তার লেফট। তাহলে আমি যদি বলি যে একজন ব্যক্তি নর্থের দিকে দেখছে, তাহলে তার শ্যাডোটা কোন দিকে ফর্মেশন হবে? তার লেফট হ্যান্ডে। একজন ব্যক্তি যে সাউথের দিকে মুখ করে রয়েছে, তার শ্যাডোটা যখন সানরাইজ হবে তখন কোন দিকে ফর্মেশন হবে? সেটা হবে আমার রাইটে, মানে সেই ব্যক্তির রাইটে। ঠিক একইভাবে এখানে যদি একটা কনসেপ্ট আমি অ্যাপ্লাই করি, ঠিক একইভাবে এখানে ধরে নাও আমাদের কি হচ্ছে? সূর্যাস্ত হচ্ছে, তাহলে সেটা কোন দিকে হবে? আমাদের ওয়েস্টে হবে। একজন ব্যক্তি আমাদের সাউথে ফেস করে রয়েছে, একজন নর্থে ফেস করে রয়েছে। নর্থের এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট। তাহলে এখন শ্যাডোটা সানসেটের সময় এই পারে ফর্মেশন হবে দুইজন ব্যক্তিরই। তাহলে যদি আমি বলি যে সানসেটের সময় একজন ব্যক্তি শ্যাডো ফর্মেশন হচ্ছে, তাহলে যে সাউথে ফেস করে থাকবে তার লেফট হ্যান্ড সাইডে শ্যাডো ফর্মেশন হবে, যে নর্থের দিকে ফেস করে থাকবে তার রাইট হ্যান্ড সাইডে শ্যাডো ফর্মেশন হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি বলা হয় একদম নুন, ঠিক আছে, দুপুরবেলা একদমই সূর্য মাথার উপরে রয়েছেন, তাহলে কিন্তু শ্যাডো ফর্মেশন হবে না। সূর্য যদি মাথার উপরে থাকে তাহলে শ্যাডো ফর্মেশন হবে না। এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। চলো এবার কোশ্চেন কি বলেছে বোঝার চেষ্টা করি। যে one morning after sunrise, Bimal started to walk. During this walk, he met Stephen coming from the opposite direction. এবার কি বলেছে তারপরে? যে বিমল observed that the Stephen shadow fell exactly Bimal's right. তাহলে কখন বলেছে? ওয়ান মর্নিং ওয়াকে বেরিয়েছে তখন। তাহলে এবার কোশ্চেন কি বলেছে এখানে? যে বিমল অবজার্ভ করলো যে স্টেফেনের শ্যাডো ফেল এক্স্যাক্টলি কার? বিমলের রাইট সাইডে পড়ছে। তাহলে সানরাইজের সময় যদি কারোর শ্যাডো রাইট সাইডে পড়ে, তার মানে সেই ব্যক্তিটা কোন দিকে মুখ করে রয়েছে? শ্যাডো রাইট সাইডে পড়া মানে সে সাউথের দিকে ফেস করে রয়েছে, তাই না? সেই সাউথের দিকে ফেস করে রয়েছে বলেই তার রাইট সাইডে। তাহলে বিমল অবজার্ভ দ্যাট দ্য স্টেফেন শ্যাডো ফেল এক্স্যাক্টলি টু হিজ রাইট, মানে বিমলের রাইট সাইডে কার শ্যাডো পড়ছেন? তাহলে এটাকে সাউথের দিকে কে ফেস করে রয়েছে? বিমল সাউথের দিকে ফেস করে রয়েছে। তার মানে অবভিয়াসলি যে স্টেফেন রয়েছে সে নর্থের দিকে ফেস করে থাকবে। তাহলেই আমার কোশ্চেন হয়ে গেল হুইচ ডাইরেকশন ওয়াজ বিমল ফেসিং। তাহলে বিমল কোন দিকে ফেস করে রয়েছে? সাউথে ফেস করে রয়েছে। ওকে, আশা করি বুঝতে পারলে। আর না বুঝতে পারলে আরেকবার রিপিটেডলি শুনে নেবে। ঠিক একইভাবে এখানে ইভিনিং এর কোশ্চেন রয়েছে, তাহলে ইভিনিং এর কোশ্চেনটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো আশা করি এতদূরই ছিল আমাদের ডাইরেকশনের কোশ্চেনগুলো। প্রত্যেক যে ডাইরেকশনের প্রত্যেকটা টাইপ আমি এখানে কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা দেখব নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। এবার ব্লাড রিলেশন মানে কি? আমাদের যে তোমরা ব্লাড রিলেশনের যে অঙ্কগুলো রয়েছে এগুলো করার জন্য সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি? আমাদের ইমাজিনেশন। আমরা নিজেদের আত্মীয়দের সম্পর্কটা কত ভালো মতো বুঝতে পারি, যে কে তোমাদের মামা হবে, কে তোমার মাসি হবে, কেউ তোমার আঙ্কেল হবে, কাজিন, কে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই বিষয়গুলো কি? ফাদার ইন ল, মাদার ইন ল বা সিস্টার ইন ল, ডটার ইন ল, এই যে কনসেপ্টগুলো কাকে আমরা কি বলি, যতক্ষণ এই বিষয়গুলো জানবে না ততক্ষণ ব্লাড রিলেশন তোমরা বুঝতে পারবে না। তো ফার্স্টলি আশা করব যেহেতু এটা রিভিশন ক্লাস, কুইক রিভিশন ক্লাস, কনসেপচুয়াল ক্ল্যারিটি ক্লাস এক্সামের পূর্বে, সেই জন্য এই কনসেপ্টগুলো তোমরা জানো ভালো মতোই। এবার ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের জেনারেশন, যে আমরা একটা জেনারেশন, তাই না? সাপোজ এখানে মাইসেলফ সম্পর্কে রয়েছে, আমি নিজের সম্পর্কে এখানে বলছি, এখানে আমি রয়েছি, তাহলে এটা হচ্ছে আমার জেনারেশন, তাই না? আমার জেনারেশনে
লোক কারা কারা, যে আমার সাথে আমার কিছু ফ্রেন্ড থাকবে, আমার কিছু ব্রাদার থাকবে, কিছু সিস্টার থাকবে, তাই না, আমার সিস্টার থাকবে, আমার কিছু কাজিন থাকবে, ঠিক আছে, এরা আমাদের কি, এরা আমার সেম জেনারেশন। আমার যদি কেউ ওয়াইফ থাকে, তাই না, আমার ব্রাদার ইন ল, আমার সিস্টার ইন ল, এরা হচ্ছে আমার সেম জেনারেশন। এবার যদি আমার উপরের জেনারেশনে বলি, তাহলে কারা আসবে, এখানে আমাদের প্যারেন্টস আসবে, প্যারেন্টস আমাদের মাদার ফাদার, আমাদের আঙ্কেল আন্ট, তাই না, আমাদের মামা টামা, এরা সব এই জেনারেশনে চলে আসবে। এবার প্যারেন্টসের উপরের জেনারেশন একটা আসবে, সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের গ্র্যান্ডফাদার, তাই না, আমাদের গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এরা আসবেন। এবার যখন আমার নিচের জেনারেশন আসবে, তার মানে কি, সেখানে আমার সান আসবে, আমার ডটার আসবে, আমার নিফিউ নিস তারা আসবে এখানে। তারপরে যদি আমার তার নিচের জেনারেশন আসে, তাহলে সেখানে কে আসবে, সেখানে আসবে আমার গ্র্যান্ডসান, আমার গ্র্যান্ড ডটার, তাই না। তার নিচের জেনারেশন যদি আসি, তাহলে এখানে আমার গ্রেট গ্র্যান্ডসান, গ্রেট গ্র্যান্ড ডটার তারা আসবে। ঠিক একইভাবে আমার দাদুর উপরের জেনারেশনে তাহলে কে আসবে, আমার গ্রেট গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডমাদার। এই যে ডিফারেন্সিয়েশনটা একটা জেনারেশনের সাথে অপর জেনারেশনের, সেটা আমাদেরকে জানতে হবে। এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের যে ফ্যামিলি ট্রিটা আমরা এখানে ড্র করব, সেটা কিন্তু আমরা ভুল ড্র করবো, আর সেটা ভুল হয়ে গেলে কিন্তু আনসারটা আমার ভুল হয়ে যাবে, তাই না। চলো কথা না বাড়িয়ে কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই এবং বোঝার চেষ্টা করি যে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না। না, এখানে কি রয়েছে, এ ইজ বি's ডটার। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমি বোঝানোর পার্সপেক্টিভে, সাপোজ এখানে কোনো একটা মেল রয়েছে, তাই না, মেল জেন্ডার যারা পুরুষ, তাদেরকে আমি কি একটা প্লাস সাইন দিয়ে ডিনোট করব। যেখানে আমি ফিমেল পাবো, তার পাশে আমি একটা মাইনাস সাইন দিয়ে ডিনোট করব, বোঝার পার্সপেক্টিভে যে এটা একটা মেল রয়েছে, একটা ফিমেল রয়েছে। বা কোথাও যদি আমি একটা হাজব্যান্ড পাই আর কোথাও যদি ওয়াইফ পাই, তাদের মধ্যে একটা প্লাস সাইন ডিনোট করবো, আর হাজব্যান্ডের ক্ষেত্রে প্লাস এখানে, আর ওয়াইফের ক্ষেত্রে মাইনাস সাইন ডিনোট করব। এই যে সাইনগুলো, এই সাইনগুলো তোমরা তোমাদের মতো কোনো সাইন তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সেম সাইন ইউজ করবে। এ ইজ বি's ডটার, তাহলে এখানে কি বলেছে, এ হচ্ছে বি এর ডটার, তাহলে এখানে এ, এ হচ্ছে কার ডটার, বি এর ডটার, তাহলে এর আমি জেন্ডার পেয়ে গেলাম, এ কার যে ডটার, বি এর, সেই জন্য বি হচ্ছে উপরের জেনারেশনে, আর বি এর ডটারকে এ, সেই জন্য এর পাশে মাইনাস করে দিয়েছি, তাই না। এবং জেনারেশন গ্যাপটা আমাকে মাথায় রাখতে হবে। এবার কোশ্চেনে কি বলেছে, বি ইজ সি's মাদার, এই যে বি, সেটা হচ্ছে সি এর মা। এবার বি যদি কারো মা হয়, তার মানে সে হচ্ছে ফিমেল, কার মা, সি এর মা, ঠিক আছে, সি এর জেন্ডার এখনো পাইনি আমি। এবার কোশ্চেনে কি বলেছে, ডি ইজ সি's ব্রাদার, ডি হচ্ছে কি সি এর ভাই, তাহলে এখানে কি ডি, ডি হচ্ছে সি এর কে ভাই, তাহলে এ যদি ভাই হয় ডি, তাহলে সি হচ্ছে ছেলে। এবার কোশ্চেনে বলেছে, হাউ ইজ ডি রিলেটেড টু এ, এ ডি এর সাথে এ এর সম্পর্কটা কি, ডি এর সাথে এর সম্পর্ক কি, এরা হচ্ছে ভাই, তাই না, এর কে ডি হচ্ছে ভাই। আশা করি বুঝতে পারলে তোমরা। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন এখানে কি বলেছে, যে পি ইজ কিউ's ব্রাদার, এখানে আমার কি রয়েছে, পি, পি ইজ কিউ's ব্রাদার, তাহলে পি হচ্ছে কি ভাই, কার ভাই, সেটা হচ্ছে কিউ এর ভাই, ওকে। এখানে আর আই এস না, আর ইজ কিউ's মাদার, ওকে, আর হচ্ছে মাদার, কার মা, কিউ এর মা, ওকে। দেন এখানে এস ইজ আর্স, এস ইজ আর্স ফাদার, ওকে, তাহলে এখানে কি বলেছে, এস ইজ আর্স ফাদার, তাহলে আর এর বাবাকে এস, ওকে, সেটা করে নিয়েছি। এবার বলেছে টি ইজ এস মাদার, টি হচ্ছে এস এর মা, ওকে, টি হচ্ছে এস এর মা, ওকে। হাউ ইজ পি রিলেটেড টু টি, এই যে পি, এই পি এর সাথে এই টি এর সম্পর্কটা কি, তাহলে দেখতেই পাচ্ছি এখানে চারটা জেনারেশন আসলো, তাই না, তাহলে গ্রেট তো চলেই আসবে, তাহলে গ্রেট তো চলেই আসবে, আর যেহেতু এটা প্লাস সাইন, তাহলে গ্রেট গ্র্যান্ডসান, তাই না, গ্র্যান্ডসান তো নর্মালি আসবে না, যদি এস এর সাথে হতো তাহলে গ্র্যান্ডসান হয়তো হতো, এখানে তো গ্রেট চলে আসবে, গ্র্যান্ড মাদারও আসবে না, আর গ্র্যান্ড ডটারও তো আসবে না,
তাই না, গ্রেড টার্মটা চলে আসবে, তার মাধ্যমে তোমরা ইজিলি এই কোশ্চেনের আনসারটা করতে পারতে। এবার আমরা একটা নেক্সট টাইপে যাব, সেটা কি, যে এই ধরনের একটা প্লাস মাইনাস করা থাকবে, সেখান থেকে আমাদেরকে সম্পর্কটা খুঁজে বার করতে হবে। তো ফার্স্টলি এখানে কি রয়েছে, এখানে ইনটু রয়েছে, মাইনাস রয়েছে, আর রয়েছে, তাহলে সেটার ইনটুর একটা ভ্যালু এখানে দেওয়া রয়েছে, সেই ভ্যালু অনুযায়ী আমাকে এখানে ডিকোড করতে হবে। এখানে কি রয়েছে, যে এ ইনটু বি, দ্যাট মিনস এ ইজ দ্য সিস্টার অফ বি। তার মানে এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব, এ ইন্টু বি, তাহলে পি ইন্টু কিউ মিনস, তাহলে এখানে কি এ ইজ দ্য সিস্টার অফ বি, তাহলে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, পি ইজ দ্য সিস্টার অফ কিউ, তাই না, কিউ এর বোন হচ্ছে পি। তারপরে কি কিউ মাইনাস আর, তাহলে মাইনাস কোথায় রয়েছে, এ ইজ দ্য ডটার অফ বি, দ্যাট মিনস এখানে কিউ ইজ দ্য ডটার অফ আর, কিউ ইজ দ্য ডটার অফ আর, ডটার যেহেতু সেহেতু মাইনাস, তাহলে আর প্লাস এস কোথায় রয়েছে, এ ইজ দ্য ফাদার অফ বি, আর ইজ দ্য ফাদার অফ এস, আর ইজ দ্য ফাদার অফ এস, এস এর বাবা হচ্ছে আর, তাই না, এই সম্পর্কটা পেয়ে গেছি। এবার কোশ্চেনে কি বলেছে, হাউ ইজ পি রিলেটেড টু এস, এই পি এর সাথে এই এস এর সম্পর্ক কি, যদি পি আর কিউ এরা যদি পি এর যদি ভাই হয়, বা এখানে কি ছিল ইন্টু যেখানে ছিল যে এ ইজ দ্য সিস্টার অফ বি, দ্যাট মিনস পি ইজ দ্য সিস্টার অফ কিউ, এরা যদি দুজন বোন হয়, তাই না, তাহলে এস এর যদি আবার আর বাবা হয়, তাহলে তো এরা নিশ্চয়ই একে অপরে কি ভাই বোন, তাই না। তাহলে হাউ ইজ দ্য পি রিলেটেড টু এস, পি রিলেটেড টু এস কি হবে, তাহলে এস এর সাথে পি এর সম্পর্ক কি, এস এর কে, যেহেতু পি এর সাইন মাইনাস রয়েছে, তাহলে কে হবে, সিস্টার হবে, মাদার ডটার তো হবেই না, একই জেনারেশন, হয়তো ব্রাদার আর সিস্টারের মধ্যে কনফিউশন হতো তোমাদের, কিন্তু এখানে পি এর সাইন তো রয়েছে মাইনাস, সেই জন্য সিস্টারই হবে, তাই না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই ধরনের একটা আমাদের নেক্সট টাইপ রয়েছে ব্লাড রিলেশনে, যে কোনো একটা পেইন্টিং থাকবে, সেটাকে কোনো একজন ব্যক্তি কি করবে, পয়েন্ট করে বলবে, যে পয়েন্টিং টু আ ওমেন আ ম্যান সেজ সি ইজ দ্য অনলি ডটার ইন ল অফ দ্য গ্র্যান্ডফাদার অফ মাই সান, তাহলে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য ম্যান, এটা নিজের ফ্যামিলি বা নিজের সাথে রিলেট করে দেখবে, তাহলে এই ধরনের কোশ্চেনের আনসার তোমরা ইজিলি করতে পারবে, এটার জন্য কোনো ট্রিক নেই, এটা তুমি যত বেশি ইমাজিন করতে পারবে ততই এক্স্যাক্ট আনসারটা তোমরা দিতে পারবে। তো এখানে ভালো মতো দেখো, যে পয়েন্টিং টু আ ওমেন, একটা ওমেনের দিকে পয়েন্ট করে, আ ম্যান সেজ, সাপোজ তুমি একজন, সেই ব্যক্তিটা তুমি একটা মহিলার পেন্টিং এর দিকে পয়েন্ট করে তুমি বলছো, সি ইজ দ্য অনলি ডটার ইন ল, সে একমাত্র ডটার ইন ল, পুত্রবধূ, কার পুত্রবধূ, অফ দ্য গ্র্যান্ডফাদার অফ মাই সান, তোমার যে ছেলের গ্র্যান্ডফাদার, দ্যাট মিনস যে তোমার এখানে কি কি বলা হয়েছে, যে গ্র্যান্ডফাদার অফ মাই সান, মানে আমার ছেলে গ্র্যান্ডফাদার মানে কি আমার বাবাই, তাই না, তাহলে এখানে আমার বাবার একমাত্র পুত্রবধূ মানে কি, সে অবভিয়াসলি আমার ওয়াইফ, তাই না, সেই জন্য আমার বাবার একমাত্র পুত্রবধূ সে হবে। তাহলে কোশ্চেনে কি বলেছে, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট ম্যান, তাহলে সেই মহিলাটা, সেই পুরুষটা কি হবে, ওয়াইফ হবে না। তো এই ধরনের কোশ্চেন একটু ট্রিকি থাকে, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে। আর এই যে কোশ্চেনটা রয়েছে, এটা একটু তোমাদের বড় টাইপের রয়েছে, এখানে ফ্যামিলি ট্রিটা একটু বড় হবে, একটু ট্রিকি রয়েছে, চেষ্টা করবে। আর যারা স্টুডেন্ট আমার রয়েছে পেইড ব্যাচে, তারা বাই চান্স যদি কোশ্চেনটা না করতে পারো আমাকে সেন্ড করবে, যদি এটা আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম। নেক্সট পার্টের দিকে আমরা মুভ করি, সেটা হচ্ছে সিরিজ, তাই না। তো বলো কেমন লাগছে ক্লাস, আশা করি ভালোই লাগবে, তাই না। চলো সিরিজ স্টার্ট করি। এবার সিরিজ টার্মটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনে এসেছো, তাই না। কোন একটা সিরিজ মানে কন্টিনিউয়াস চেইনকে বোঝায়, একটা পরপর পরম্পরাকে বোঝায়, তাই না, কন্টিনিউয়েশনকে বোঝায়, যে কোনো একটা তোমরা ওয়েব সিরিজ দেখছো, তার সিজন 1 সিজন 2 বা এপিসোড 1 এপিসোড 2 এইভাবে আসতে চলেছে। তো এই যে বিষয়গুলো একটা কন্টিনিউয়েশন, এবং যেটা প্রথম রয়েছে তার সঙ্গে দ্বিতীয়ের কোনো একটা লিঙ্ক থাকবে, দ্বিতীয়ের সাথে তৃতীয়ের কোনো একটা লিঙ্ক থাকবে, তাই না। যে কোনো সিরিজ একটা সাসপেন্স দিয়ে শেষ হয় না, সেই জন্যই আমরা তার পরেরটা আবার দেখার জন্য ইন্টারেস্ট পাই। এই যে বিষয়টা, যে প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো একটা লিঙ্ক থাকবে, তারপরেরটার সাথে তারপরেরটা লিঙ্ক থাকবে, তাই না। এই যে বিষয়গুলো, এগুলোকে নর্মালি সিরিজ বলা হয়। তাহলে এই সিরিজের কোশ্চেনগুলো কি প্রকার আমরা পাবো, তো চলো দেখে নিই। বিভিন্ন প্রকার সিরিজের কোশ্চেন কিন্তু এসে থাকে, সেটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু, এবং তত কুইকলি আনসারগুলো করতে পারবে। সো এখানে ফার্স্টলি যে কোশ্চেনটা রয়েছে, দেখো এখানে কি রয়েছে 7, 12। সো এইগুলো করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কি রয়েছে। তাহলে এখানে কত 5-এর ডিফারেন্স, এখানেও কত 5-এর ডিফারেন্স, পরেরটা তো 5-এর ডিফারেন্স, পরেরটা তো 5-এর ডিফারেন্স। তার মানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার সাথে 5 প্লাস করে কিন্তু আনসার বেরিয়েছে। তাহলে 27-এর সাথে যখন 5 যোগ করবো তাহলে কি আসবে, 32। এইভাবে
তো এটা অনেক ইজি ছিল তোমাদের, তাই না? আর কি প্রকারের সিরিজ হয়ে থাকে? অনেক ক্ষেত্রে প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার বিষয়টা কি সেটা তোমাদেরকে জানতে হবে, যে যেই নাম্বার 1 দিয়ে, ঠিক আছে, অথবা সেই নাম্বারটা দিয়েই ডিভিজেবল, সেই নাম্বারগুলোকে আমরা প্রাইম নাম্বার বলবো। 1 কিন্তু 1 কিন্তু নট আ প্রাইম নাম্বার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। 1 ইজ নট আ প্রাইম নাম্বার, এই জিনিসটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে 2 ইজ অনলি ইভেন, 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এখান থেকে এমনি জিকে টাইপের কোশ্চেন এসে থাকে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলাম প্রাইম নাম্বার কি। যেমন কি যে নাম্বারটা নিজে 1 এবং সেই নাম্বার দিয়ে ডিভিজেবল সেগুলোকেই প্রাইম নাম্বার বলা হয়। যেমন 2, 1 এবং 2 দিয়ে ডিভিজেবল। যদি 3, 1 আর 3 দিয়ে ডিভিজেবল। কিন্তু যদি 4 বলি, 4 আবার কি, যদি 4 বলি তাহলে 4 কি দিয়ে ডিভিজেবল? 1 দিয়ে ডিভিজেবল, সেটা 2 দিয়ে ডিভিজেবল, আর 4 দিয়ে নিজের ডিভিজেবল। যেহেতু 2 একটা এক্সট্রা নাম্বার পেয়ে যাচ্ছি, সেই জন্য প্রাইম নাম্বার না। ঠিক একইভাবে 6ও না। এমনটা না যে সবগুলোই যেগুলো আমাদের বিজোড় নাম্বার সেগুলোই কিন্তু প্রাইম নাম্বার, এমনটা না। যেমন 9 আমাদের বিজোড় নাম্বার, আমাদের ওড নাম্বার, কিন্তু এটা প্রাইম নাম্বার না। কি জন্য? কারণ কি, এটা 1 দিয়ে ডিভিজেবল, এটা 3 দিয়ে ডিভিজেবল এবং 9 দিয়ে ডিভিজেবল। আশা করি বুঝতে পারছো তোমরা যে আমাদের প্রাইম নাম্বার কোনগুলো। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার সবারই যাতে মুখস্থ থাকে, কারণ এইগুলো থেকে এক্সামে কোশ্চিন আসে। তোমাদের না জানা থাকলে অনেক বড় মিস করে ফেলবে। দেখো এখানে কি রয়েছে, 2 রয়েছে, 5, 10, তাই না? তাহলে এখানে 2 এবং 5 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স 3। 5 এবং 10 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স 5। দেন ডিফারেন্স কত? 7, তাই না? দেন ডিফারেন্স কত? এটা তো 9 হওয়া উচিত ছিল, 9 প্রাইম নাম্বার না, সেই জন্য এর মধ্যে ডিফারেন্স 11। তারপরের ডিফারেন্সটা তাহলে আমাদের কত আসবে? যেহেতু প্রাইম নাম্বারের সিরিজ আমাদের আসছে, এবং প্রাইম নাম্বারের সিরিজ আমরা বুঝলাম কোথা থেকে, যখন আমি দেখছি যে 3-এর পরে 7 আসছে, 3-এর পরে 5, 5-এর পরে 7, তাহলে 7-এর পরে হিসাব মতো 9 আসা উচিত ছিল, কিন্তু যেহেতু 9 আসেনি, 11 এসছে, তার মানে এটা প্রাইম নাম্বারের সিরিজ কন্টিনিউয়েশন হচ্ছে। তারপরে আমি 13 পাবো। তাহলে এটার সাথে যদি 13 আমি অ্যাড করি তাহলে কত পাবো? আনসার 41, তাই না? চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি। সো সিরিজ থেকে মানে সিরিজ প্যাটার্নটা এইটুকুই ছিল। কি ধরনের সিরিজ থাকে তোমাদের বলে দিলাম। এছাড়াও তোমাদের কিছু অ্যালফাবেটিক্যালও সিরিজ থাকে, যেমন আমরা কোডিং ডিকোডিং করলাম, তো ঠিক একইভাবে সেগুলো সিরিজ হিসাবে কিন্তু দেওয়া থাকে। সিরিজের ক্ষেত্রে আরও বেশ কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের কি আসে, যে সিরিজগুলো আমরা দেখবো যে হঠাৎ করে যদি ইনক্রিমেন্ট বেশি চলে আসে, তাই না, রাইজটা অনেক দ্রুত হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা স্কোয়ার হবে, হয়তোবা কিউব হবে, অথবা অর কি হতে পারে, যে সেটা হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। যদি এখানে তো আমরা ইনক্রিমেন্ট দেখলাম যে বাড়ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখবো কি কমছে, তাই না? অনেক ক্ষেত্রে দেখবো কমছে, অনেক ক্ষেত্রে দেখবো কমছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। হঠাৎ করে যদি দ্রুত গতিতে কমে, সেক্ষেত্রে আমরা দেখবো হয়তো ডিভিজেবল হচ্ছে, ডিভাইড হচ্ছে। এইভাবে করে আমাদেরকে কিন্তু দেখতে হবে। আর সিরিজে অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে এটাও বলে দেবো যে 1 to 20 সবারই যাতে স্কোয়ার নাম্বার মনে থাকে, ঠিক আছে? 1 to অ্যাটলিস্ট 15 পর্যন্ত যাতে কিউবগুলো মনে থাকে, তাহলে কিন্তু ইজিলি তোমরা এই ধরনের যে আমাদের সিরিজের অঙ্কগুলো সেগুলো কিন্তু করতে পারবে। চলো একটা নেক্সট চ্যাপ্টারের দিকে আমরা মুভ করি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার। সো এতক্ষণ আমরা 4টা চ্যাপ্টার প্রায় পড়ে নিয়েছি, এবং সেই 4টা চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের যেই জিনিসটা আমি অলরেডি বললাম যে 4 মার্কস, আশা করি তোমরা 4-এ 4 কিন্তু এখান থেকে গেইন করতে পারবে। ক্যালেন্ডারের পূর্বে আমি যেমনটা বলেছিলাম যে ক্লক চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে ফার্স্টলি করিয়ে দিই, তারপরে আমরা ক্যালেন্ডারের দিকে মুভ করবো। তো সেটা সবাই ক্লক দেখেছো। এবার ক্লকের যে আমাদের কোশ্চেনগুলো এসে থাকে, যে আমরা দেখেছি যে আমাদের ডিজিটাল ওয়াচ হয়ে থাকে, তাই না? তাহলে ডিজিটাল ওয়াচের কিন্তু কোশ্চেন এখানে না, আমাদের যে দেওয়াল ঘড়ি হয়ে থাকে, যেগুলো ডিজিটাল ওয়াচ না, সেই ঘড়ির উপর বেস করেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো এসে থাকে। এবার আশা করি সবারই বাড়িতে ঘড়ি রয়েছে, সেই ঘড়ির থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে কোশ্চেনগুলো করবে। এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসে? মেনলি আমরা 4 প্রকারের কোশ্চেন দেখবো। একটা দেখবো কি মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ। তোমরা মিরর ইমেজিং এর কোশ্চেন আলাদাভাবেও পাবে, এবং কিছু ক্লকের ওপর বেস করেও পাবে। তো ক্লকের ওপর বেস করে কোশ্চেনগুলো আমরা এখানে কভার আপ করবো। পাশাপাশি কিছু অ্যাঙ্গেল পাবো, কিছু টাইম পাবো, যে আমাকে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে, কোনো ক্ষেত্রে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, টাইম ফাইন্ড আউট করতে হবে। এখানে
দেখার বিষয় হলো যে ঘড়িতে আমরা তিনটে কাঁটা পাই, একটা আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ড, তাই না? আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, ছোট কাঁটাটা আওয়ার হ্যান্ড, এটা কি আমাদের মিনিট হ্যান্ড। কিন্তু এই ক্লকের চ্যাপ্টারে আমরা সেকেন্ড হ্যান্ডের কোনো কিন্তু কাজ আমরা দেখব না, সেকেন্ড হ্যান্ডের কাজ কিন্তু আমাদের এখানে প্রয়োজনও হবে না। আরেক প্রকারে আমরা কোশ্চেন ক্লক থেকে দেখে থাকি, সেটা হচ্ছে কি ফল্টি ক্লক। এবার এই যে ফল্টি ক্লকের অলরেডি আমি ক্লাসে যদিও করিয়েছিলাম কোশ্চেনগুলো, কিন্তু এখানে তোমাদের এক্সামে মানে সেই কোশ্চেনগুলো অনেক বেশি টাফ হয়ে যায়। সো আশা করি সেই ধরনের কোশ্চেন আসবে না, সেই জন্য আমি তোমাদের এখানে আপাতত প্র্যাকটিস করাচ্ছি না। চলো ফার্স্টলি আমরা মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ দেখে নিই। তো এখানে সাপোজ একটা আমার ঘড়ি রয়েছে, যখন ঘড়ির এ পাশে অথবা এ পাশে আমি কি করব, কোনো একটা সেটা রাইট সাইডে অথবা লেফট সাইডে মানে ইস্ট অর ওয়েস্টে আমি কি করব, কোনো একটা আয়না রাখবো। সেক্ষেত্রে আমাদের যে ইমেজটা ফরমেশন হবে সেটাকে বলবো আমরা মিরর ইমেজ। এবং ঘড়ির যদি আমি নিচের দিকে, সেটা হচ্ছে কি সাউথের দিকে অথবা নর্থের দিকে কোনো একটা মিরর আমি রেখে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে যে আমার ইমেজটা তৈরি হবে সেটা হবে কি ওয়াটার ইমেজ। এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এবার মিরর ইমেজের একটা শর্ট ট্রিক রয়েছে, যে কোনো একটা ঘড়ির আমার সময় দেওয়া থাকলো, তাহলে সেই সময়টা মিররে কত দেখাবে, সেক্ষেত্রে আমাদের শর্ট ট্রিক হলো কি যে 11, সেটা হচ্ছে 11:60 থেকে আমি সেই টাইমটা কি করব, মাইনাস করে দেবো। যেই সময়টা আমি পাবো সেটাই আমার মিরর ইমেজ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি বাই চান্স তোমাদের 24 ঘন্টা সময় থাকে, তাহলে 24 ঘন্টা সময়ের ক্ষেত্রে তোমরা কি করবে, 23:60 থেকে মাইনাস করবে, অথবা তোমরা কি করবে সেই সময়টা 12 ঘন্টায় কনভার্ট করে নেবে। ঠিক আছে, রেলওয়ের টাইমগুলো যেমন আমাদের 24 ঘন্টায় দেখায়, তাহলে সেটাকে কি করবে, আমাদের 12 ঘন্টার টাইমে কনভার্ট করে নেবে। যেমন নর্মালি এক্সাম্পল দিই, যে আমাদের 17টা যখন বাজে তখন নর্মালি আমাদের 5টা, বিকেল সন্ধ্যে 5টা বাজে, তাই না? 19টা মানে 7টা বাজে, তাহলে সেই হিসাবে তোমরা সেটা কনভার্ট করে মাইনাস করে নেবে। ঠিক একইভাবে যদি ওয়াটার ইমেজের আমাদের কোনো কোশ্চেন থাকে, যে একটা সময় দেওয়া রয়েছে, তাহলে ওয়াটার ইমেজে সেটা কি দেখাবে সময়, তাহলে সেক্ষেত্রে শর্ট ট্রিক হলো তোমাদের কি, সেটা হচ্ছে আমাদের 18:30 থেকে সেই সময়টা আমি কি করব, মাইনাস করব। অথবা বাই চান্স অনেক সময় এমন হলো যে এখন 7টা 45 বাজে, তাহলে 30 থেকে 45 আমি মাইনাস করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি 1790 থেকে সেই সময়টা কি করব, মাইনাস করব, এবং যেই আনসারটা পাবো সেটাই কি হবে, তার ওয়াটার ইমেজ। চলো কিছু কোশ্চেন আমরা দেখে নিই। যে আ ক্লক শোজ 3:10 hours if it seems in the mirror, then the time will be, তাহলে এখন কটা, 3:10 বাজে, তাহলে মিররে আমি যদি দেখি তাহলে সেই সময়টা কি হবে, আমি কি বললাম, সেটাকে 11:60 থেকে মাইনাস করব, তাহলে কত রয়েছে, 3:10 রয়েছে, তাহলে এপারে কত পাচ্ছি, 50, এবারে কত পাচ্ছি, তাহলে আমি 8, তাহলে 8টা 50 তখন বাজবে। 8টা 50 রয়েছে অপশানে, হ্যাঁ ইয়েস রয়েছে। ঠিক একইভাবে নেক্সট কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করবে, ওকে। এবং সেম যদি এটা বলা হতো যে ওয়াটার ইমেজ, তাহলে সেক্ষেত্রেও আনসার কি হতো সেটাও বলবে। নেক্সট কনসেপ্টের দিকে আমরা মুভ করি। এবার আমাদেরকে জানতে হবে কি, যে স্পিড অফ হ্যান্ডস, আমাদের যে আওয়ার হ্যান্ড রয়েছে সেটা কতটা গতিতে মুভ করে, আমাদের মিনিট হ্যান্ড কতটা গতিতে মুভ করে, সেকেন্ড হ্যান্ড কতটা গতিতে মুভ করে, সেই জিনিসটা আমাকে জানতে হবে। তো আমরা জানি কি, যে একটা সার্কেল সেটা কত ডিগ্রি, 360 ডিগ্রি ফর্ম করে। এবং আওয়ার হ্যান্ড যে রয়েছে মানে আমাদের ঘড়িতে 12 ঘন্টাই হয়, তাই না? আবার সেটা দ্বিতীয় রাউন্ড কিন্তু স্টার্ট হয়। এবার আমাদের যে আওয়ার হ্যান্ড রয়েছে তাহলে 12 ঘন্টা রয়েছে, এবার 360 ডিগ্রি আমাদের আওয়ার হ্যান্ড মুভ করে 12 ঘন্টায়, তাই না? তাহলে 1 ঘন্টায় সেটা কত মুভ করবে, সেটা যদি নর্মালি আমি ডিভাইড করি তাহলে 30 ডিগ্রি, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে 1 ঘন্টা ইকুয়াল টু আমি কি জানি, 60 মিনিট জানি, 60 মিনিট জানি। তাহলে 60 মিনিটে অথবা 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়, তাহলে যদি আমি বলি যে 1 মিনিটে কত যাবে, তাহলে 30/60 ইকুয়াল টু হাফ ডিগ্রি। তাহলে মাথায় রাখবে যে 1, এই সাইনটার ভ্যালু কি জানি আমরা, 1 এটার মানে হচ্ছে মিনিট, আর যদি পাশাপাশি আরেকটা দিয়ে দিই তাহলে সেটা সেকেন্ড হয়ে যায়, তাই না? তাহলে আমরা জানবো 1 মিনিটে একটা আওয়ার হ্যান্ড কত যায়, হাফ ডিগ্রি যায়। এটা কিসের ক্ষেত্রে, আমাদের আওয়ার হ্যান্ডের ক্ষেত্রে যে 1 মিনিটে আমাদের আওয়ার হ্যান্ড কতটা যায়, হাফ ডিগ্রি মুভ করে। ঠিক একইভাবে যদি মিনিট হ্যান্ডের কথা বলা হয়, মিনিট হ্যান্ড 1 ঘন্টায় তাহলে পুরো 1 রাউন্ড চক্কর কাটে, তাই না? মিনিট হ্যান্ড 1 ঘন্টায় পুরো 360 ডিগ্রি মুভ করে, তাহলে 60 ডিগ্রি যদি মুভ করে মানে 60 মিনিট যদি হয় 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায়, এটা মিনিট হ্যান্ড মনে রাখবে, মিনিট হ্যান্ড 1 মিনিটে, এটা 1 আওয়ার না 1 মিনিটস, ঠিক আছে?
1 মিনিটে 6 ডিগ্রি মুভ করে, তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি মুভ করবে। আর ঠিক একইভাবে সেকেন্ড হ্যান্ডও 1 মিনিটে 6 ডিগ্রি মুভ করবে। এই বেসিক কনসেপ্টটা তোমরা মনে রাখবে, এটা কাজে লাগবে। তাহলে বলো, এখানে কোশ্চেন রয়েছে ফ্রম 2 PM to 4 PM হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল কাভার্ড বাই অ্যান আওয়ার হ্যান্ড। তাহলে এই সময়ের মধ্যে আওয়ার হ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে। তাহলে আমরা জানি 1 ঘন্টায় আওয়ার হ্যান্ড 30 ডিগ্রি যায়, ঠিক আছে। 1 আওয়ারে কত যায়, 30 ডিগ্রি মুভ করে আমাদের আওয়ার হ্যান্ড। তাহলে 2 ঘন্টায় কত যাবে, 60 ডিগ্রি, তাই না। এখানেই লিখিয়ে দিলাম যে 1 ঘন্টা আওয়ার হ্যান্ড 30 ডিগ্রি যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 60 ডিগ্রি। ঠিক একইভাবে নেক্সট কোশ্চেনটা তোমরা করবে, প্র্যাকটিস করবে। এবার আমরা আসি যে সাপোজ কোনো একটা আমাকে অ্যাঙ্গেল দেওয়া থাকলো, কোনো একটা টাইম দেওয়া থাকলো যে এখন বাজে 7:30, তাহলে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। এই যে অ্যাঙ্গেলটা বার করার জন্য একটা আমাদের কি রয়েছে, সূত্র রয়েছে যে 60 অ্যাঙ্গেল ইকুয়াল টু যে 60 ইন্টু এইচ মিনস আওয়ার, যত আওয়ার দেওয়া রয়েছে দ্যাট, এটা মানে হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এটার মানে হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, এটা কিন্তু মাইনাস না। দেন হচ্ছে কি যে 11 এম ফর এটা ডিনোট করে কি কাকে, মিনিটসকে, ঠিক আছে। H4 কাকে ডিনোট করে, এটা আওয়ার হ্যান্ডকে ডিনোট করে, কত আওয়ার দেওয়া রয়েছে। M4 কাকে ডিনোট করে, এটা মিনিটসকে, ওকে, ডিভাইডেড বাই 2। এই সূত্রটার মাধ্যমে কোনো একটা অ্যাঙ্গেল আমরা বার করতে পারবো। তো চলো কিভাবে অ্যাঙ্গেল আমরা বার করছি সেটার দিকে মুভ করি। এখানে কোশ্চেন রয়েছে ইট ইজ 5:10 ইন আ ক্লক, দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন বোথ দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক। তাহলে আমাদের ঘড়ির দুটোই যে কাঁটা রয়েছে, তাহলে দুটো কাঁটার মধ্যে 5টা 10-এ কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। তাহলে আমি কি জানি সূত্র, যে অ্যাঙ্গেল ইকুয়াল টু আমার অ্যাঙ্গেল ইকুয়াল টু কত, 60H ডিফারেন্স 11M বাই 2, তাই না। তাহলে এটাকে আমি অ্যাপ্লাই করি, তাহলে 60 ইন্টু আওয়ার কত রয়েছে, 5 রয়েছে, ডিফারেন্স 11 ইন্টু 10 বাই 2, তাহলে 5 6 30, 300 ডিফারেন্স কত, 110 বাই 2। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স যত আসছে, কত ডিফারেন্স আসছে, তাহলে এটা আমি যদি 300 থেকে 110 যদি আমি বাদ দিই, তাহলে আমার কত থাকবে, 190 বাই 2, তাহলে আমার কত আসে, 95, তাই না। আমার কত আসে, 95, তাহলে এখানে কি 95 ডিগ্রি, ওকে। এইভাবে এটা অ্যাপ্লিকেবল। এবার এইখানে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাপোজ আমাকে ঘড়িতে কত বললো, 5টা 10 বাজে, তাই না। তাহলে 5টা 10 আমার কিভাবে বাজবে, এটা আমার ঘড়ি, তাই না। 12টা, এখানে 3টা, এখানে 6টা, আর এখানে আমার 9টা বাজে। তাহলে 3-এর পরে কত আসবে, 4টা বাজবে, দেন আমার 5টা বাজবে। তো 5টা 10 আমার বাজবে কখন, যখন আমার ঘন্টার কাঁটা কোন দিকে, 5টা একটু ক্রস করবে, আর মিনিটের কাঁটা এখানে কি রয়েছে, 1 রয়েছে, এখানে 2 রয়েছে। তাহলে মিনিটের কাঁটা আমার কোথায় থাকবে, 2-এর দিকে থাকবে। এই মতো অবস্থায় আমার 5টা 10 কিন্তু বাজবে। এবার যদি তোমাদের এখানে বুঝতে প্রবলেম হয়, তাহলে নিজের যে বাড়িতে ঘড়ি রয়েছে সেখান থেকে প্র্যাকটিক্যালি দেখবে, তাহলে ইজিলি বুঝতে পারবে। এই যে ডিগ্রিটা আমার ফর্ম হলো 5টা 10-এ, সেটা কিন্তু 95 ডিগ্রি ফর্ম হলো। কিন্তু মনে রাখবে যে অ্যাঙ্গেল কিন্তু সর্বদাই দুটো ফর্ম হবে ঘড়ির ক্ষেত্রে, তাই না। এটা হচ্ছে ইনার অ্যাঙ্গেল, আর একটা আউটার অ্যাঙ্গেল কিন্তু আমাদের ফর্ম হবে। তো অনেক সময় কোশ্চিনে দুটোই অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অথবা যেটা তোমাদের অ্যান্সার বেরোলো এই অ্যাঙ্গেলটা নাও দেওয়া থাকতে পারে, অন্য অপোজিট অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া থাকতে পারে। তো আমি জানি ঘড়ি টোটাল কত, একটা সার্কেল 360 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমি 95 ডিগ্রি মাইনাস করে যে আনসারটা পাবো সেটাই অ্যাকচুয়াল আমার আনসার কিন্তু হবে। অথবা সবসময় 95 অ্যান্ড আরেকটা যে অ্যাঙ্গেল বের হবে সেটা কিন্তু দেওয়া থাকে যে কি 95 অ্যান্ড এত, ঠিক আছে। তাহলে সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 13, এটা নিজেরা প্র্যাকটিস করবে, ওকে। এবার এখানে আসি, আমাদের আমি স্টার্টিংয়েই বললাম যে এখানে বেশ কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, তার মধ্যে একটা ছিল কি অ্যাঙ্গেল, আরেকটা কনসেপ্ট ছিল কি টাইম, তাই না। তাহলে এখানে আমাকে কিন্তু 7টা আর 8টার মধ্যে আমাদের কি বলেছে, at what time between 7 and 8 both the hands of a clock make an angle of 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কখন 7টা আর 8টার মধ্যে ফর্ম হয়, সেই জিনিসটা আমাকে এখানে কিন্তু বার করতে হবে। সো এটার ক্ষেত্রেও আমার সেম কিন্তু কি রয়েছে, সূত্র রয়েছে। যদি টাইম বলি, টাইমের ক্ষেত্রে সেম সূত্রটা কি,
অ্যাঙ্গেল ইকুয়াল টু কত, এখানে কি ছিল 60 ইন্টু এইচ। সো এখানে প্রিভিয়াসলি ডিফারেন্স ছিল, এখানে কিন্তু প্লাস মাইনাস দুটোই আমাকে নিতে হবে। ওকে, তারপর কি 11m/2, তাহলে অ্যাঙ্গেল কত দেওয়া রয়েছে 45, তারপর কি রয়েছে 60 ইন্টু যেটা কম সময় থাকবে, দুটো সময়ের মধ্যে যে সময়টা কম থাকবে সেটাই আমি নিব, ঠিক আছে। দেন প্লাস মাইনাস 11, একবার প্লাস নিয়ে নিব একবার মাইনাস নিয়ে নিব, সেই জন্য এইভাবে নিলাম। সো এবারে 45 ডিগ্রি ইকুয়াল টু 6 7 42 420। সো এখানে প্লাস মাইনাস 11m। ওকে, আমি এই পার্টটা এবারে ট্রান্সফার করে দিলাম। সো সেটা কত আসলো 90, তাই না? তাহলে যদি আমি এখানে 11m সেটা যদি আমি রাখি আর ইকুয়াল টু 90 মাইনাস 420 যদি করি তাহলে সেটা কত আসবে, 420 যদি 90 থেকে মাইনাস করি তাহলে সেটা কত আসে, এখানে সাপোজ তাহলে 330, তাহলে m ইকুয়াল টু কত 11, এখানে কেটে দিলাম 30 ডিগ্রি। 30 মানে কি, এখানে 30 ডিগ্রি না, এটা আমি মিনিটস বের করছি, তাহলে 30 মিনিট। তাহলে 7টা বেজে একটা অ্যান্সার পেলাম কি 730, এটা একটা অ্যান্সার, 730 এখানে রয়েছে, তাই না? তাহলে সেটা ঠিক। আবার আরেকটা, এটা আমি মাইনাস করে বার করলাম, আরেকটা আমাকে প্লাস করে বার করতে হবে। তাহলে প্লাস যদি এখানে আমি করি তাহলে কত প্লাস হয়, তাহলে 420 প্লাস যদি আমি 90 করি তাহলে কত আসে 510, তাই না? তাহলে আমার কত আসছে 510/11, এটা আমাকে এবার বার করতে হবে, তাই না? সো 510কে যদি আমি 11 দিয়ে ডিভাইড করি তাহলে কত 44, দেন এখানে 66/4, তাহলে কত আছে এটা 46 মিনিট 4/11। তাহলে এটা কত, এটা হচ্ছে 746 4/11, 746 4/11 সেটাও রয়েছে। তাহলে আমার আনসার কি বের হলো, বোথ এ অ্যান্ড সি, বোথ এ অ্যান্ড সি। এইভাবে কিন্তু এই আনসারগুলো বার করতে হবে। দেন কোশ্চেন নাম্বার 19 তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ক্লক থেকে এখানে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে যে দুটো সময়ের মধ্যে আমাদের কতবার 0 ডিগ্রি ফর্ম হয়। কোইনসাইড মানে 0 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি মানে একে অপরের অপোজিটে থাকা বা ওভারল্যাপস মানে 0 ডিগ্রি। এই জিনিসগুলো মাথায় রাখবে। কোনটা কতবার রয়েছে অলরেডি এখানে লেখা রয়েছে, সেই অনুযায়ী তোমরা সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এবার এখানে আমার একটা কনসেপ্ট বলতে মিস হয়ে গেছিলো, সেই জিনিসটা মাথায় রাখবে। অনেক ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন এসে থাকে যে সাপোজ যদি বললো যে মিরর ইমেজের অপোজিট, ঠিক আছে, যে সেই সময়টা বেরিয়েছে তার অপোজিট সময় কি হবে। যদি অপোজিট থাকে মিরর ইমেজের ক্ষেত্রে তাহলে মিরর ইমেজের অপোজিট সর্বদাই কি হবে, ওয়াটার ইমেজ হবে। আর ওয়াটার ইমেজের অপোজিট সর্বদাই কি হবে, মিরর ইমেজ হবে। এই দুটো জিনিস মাথায় রাখিও। এই যে আমরা 5টা চ্যাপ্টার করলাম, এই 5টা চ্যাপ্টারের মধ্যে তোমরা 5-এ 5 কিন্তু আশা করি এক্সামে পেয়ে যাবে। আর এখান থেকে তোমাদের 90 to 95% কিন্তু কোশ্চেন কমন আসে। বাকি এবার আমরা একটা নেক্সট চ্যাপ্টারের দিকে মুভ করি। সেই চ্যাপ্টারটা কি, সেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার চ্যাপ্টার। ওকে, রেডি? ক্যালেন্ডার চ্যাপ্টারটা খুব বেশি ইন্টারেস্টিং, কিন্তু তার ইন্টারেস্টিং করার জন্য তার জন্য ইন্টারেস্টিং হওয়ার জন্য সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কি যে তোমরা কতটা মনোযোগ সহকারে শুনছো এবং কনসেপ্টটা কতটা নিতে পারছো, তাহলেই কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে। এবং ক্লাসের লাস্টলি তোমাদের এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি যে সাপোজ কোনো একটা ডেট তোমাকে বলা হলো যে 12ই জুলাই 1949, তখন সেই দিনটা কোন বার ছিল, এইভাবে ডিরেক্টলি যদি তোমাকে বলা হয় তাহলে কিন্তু সেই বারটা কোন বার ছিল তুমি ক্যালকুলেশন করে কিন্তু বার করে দেবে উইদাউট ক্যালেন্ডার, ঠিক আছে। কোনো গুগলের সাহায্য নিয়ে, কোনো ক্যালেন্ডারের সাহায্য ছাড়া তুমি কিন্তু সেই দিনটা বার করে দিতে পারবে। কি জন্য, সেটার জন্য কিন্তু 10 মিনিট তোমাকে ধৈর্য সহকারে শুনতে হবে। তাহলে ফার্স্টলি আমরা দুই প্রকারের ক্যালেন্ডার পেয়ে থাকি, ঠিক আছে। তো একটা হচ্ছে আমরা কি নর্মালি যদি দেখি ইংলিশ ক্যালেন্ডার আর বাংলা ক্যালেন্ডার বা আদার্স যেগুলো ক্যালেন্ডার হয়ে থাকে। সো গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের উপর বেস করে কিন্তু আমরা সেই ক্যালেন্ডারের যে ম্যাথগুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সেই ক্যালেন্ডারে আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাস থাকে, তাই না? আমাদের 12টা মাস থাকে, প্রত্যেক মাসে কতগুলো দিন, সেই দিনগুলো আমাকে জানতে হবে। এবার আমাদের একটা ইয়ার মানে কোনো একটা সাল আমাদের দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কি নর্মাল ইয়ার, যেই নর্মাল ইয়ারে আমরা দেখব কি, নর্মাল ইয়ারের ক্ষেত্রে কি দেখবো যে আমাদের 365 ডেজ থাকবে। কিন্তু একটা থাকে লিপ ইয়ার, যেখানে আমাদের 366 ডেজ থাকে, এবং সেখানে আমরা দেখবো কি 29শে ফেব্রুয়ারি
থাকে, তাই না? অর্থাৎ একটা দিন যে বেশি থাকে, আমরা নর্মালি জানি যে আমাদের ফেব্রুয়ারি মাস নর্মালি এর 28 দিনের হয়, কিন্তু যখন আমরা লিপ ইয়ার দেখবো সেখানে আমাদের যে ফেব্রুয়ারি মাস সেটা হবে 29 দিনের। এবার কোনো একটা সাল আমাদের লিপ ইয়ার না সেটা আমি বুঝবো কিভাবে? সেটার জন্য নর্মালি আমাদের ফর্মুলা রয়েছে, সেই সালটাকে কি করব, 4 দিয়ে আমি ডিভাইড করব। কিন্তু যদি আমাদের সেটা সেঞ্চুরি ইয়ার্স হয় মানে 16 সেঞ্চুরি, 17, 2000, তাহলে সেক্ষেত্রে আমি 400 দিয়ে সেটাকে ডিভাইড করব। তাহলেই যদি আমাদের রিমাইন্ডার 0 থাকে, ভাগশেষ 0 থাকে, তাহলে সেটাই কিন্তু কি হবে, আমাদের লিপ ইয়ার হবে। ওকে, তো লিপ ইয়ার আমাদের প্রথম যে সেঞ্চুরি ছিল, 0 থেকে আমাদের সাল স্টার্ট হয়েছে, সেখান থেকে 100 ইয়ার্স পর্যন্ত, মানে সেখানে 24টা লিপ ইয়ার ছিল। দেন সেকেন্ড সেঞ্চুরিতেও কিন্তু 24টা, মানে টোটাল যোগ করে ফার্স্ট 200 বছরে 48টা, প্রথম 300 বছরে কিন্তু 72টা। কিন্তু আমি যদি ফোর্থ সেঞ্চুরিতে দেখি, সেখানে কিন্তু আমাদের 25 অর্থাৎ 25 কিন্তু আমাদের লিপ ইয়ার পাবো সেই 100 বছরে, অর্থাৎ প্রথম 400 বছরে 97টা লিপ ইয়ার। এই নর্মাল জিনিসটা মাথায় রাখবি। এই জন্যই, কারণ কি, যদি 200কে 100কে 400 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে, তাই না? 300কেও থাকবে। যদি 400কে 400 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার 0 থাকে। সেই জন্যই সেখানে 400 শতাব্দী সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। ঠিক একইভাবে 2000 আমাদের লিপ ইয়ার, এই জন্যই। ওকে, সো ওকে, নেক্সট কনসেপ্টের দিকে আমরা মুভ করি। সেটা হচ্ছে কি, আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি অড ডেজ। অড ডেজ যে কোন মাসে কতগুলো অড ডেজ রয়েছে। এবার অড ডেজ আমরা ক্যালকুলেশন করি কিভাবে, যেহেতু আমাদের উইক 7 দিনের, সেই জন্য কোনো একটা সময়কে আমরা 7 দিয়ে ডিভাইড করি, যতগুলো রিমাইন্ডার থেকে যায় সেগুলো হচ্ছে কি আমাদের অড ডেজ। ওকে, তাহলে প্রত্যেকটা মাস কোন মাস কত দিনের হয় আশা করি নর্মালি তোমরা জানো। যেমন জানুয়ারি 31, ঠিক আছে, ফেব্রুয়ারি 28, দেন মে হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, মার্চ হচ্ছে 31, জুন হচ্ছে 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 এবং ডিসেম্বর 31, তাই না? এবার যদি জানুয়ারি থেকে স্টার্ট করি, সেটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে 3 দিন আমরা অড ডেজ পাবো। ফেব্রুয়ারির ক্ষেত্রে 0, কিন্তু সেটা যদি লিপ ইয়ার থাকে 29 দিন থাকে তাহলে একটা অড ডেজ পাবো। ঠিক একইভাবে রেসপেক্টিভলি কোন ক্ষেত্রে কতগুলো অড ডেজ পাবো সেটা লেখা রয়েছে। এক বছরে কতগুলো অড ডেজ থাকে, তাহলে এক বছরে একদিনই অড ডেজ থাকে। যদি লিপ ইয়ার হয় তাহলে অবভিয়াসলি একদিন বেড়ে যাবে, 2 দিন অড ডেজ থাকে। আর যদি বলা হয় এক উইকে কতগুলো অড ডেজ থাকে, কারণ এক উইক 7 দিনে হয়, 7 দিয়ে ডিভাইড করলে সেটা 0। যতগুলোই উইক বলুক না কেন সেক্ষেত্রে অড ডেজ কিন্তু 0 হবে, সেক্ষেত্রে অড ডেজ কিন্তু 0 হবে। সেই জিনিসটা মাথায় রাখবে। আর এক বছরে কতগুলো উইক থাকে, 52 উইকস নর্মালি। এই জিনিসগুলো আশা করি তোমরা জানো, নর্মাল বিষয় ছিল, তাই না? এবার আরেকটা জিনিস আমাকে এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে সাপোজ আমাদের একটা যে ডে উইক স্টার্ট হয় সেটা অনেকেই সানডে থেকে মনে করো, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মানডে থেকে আমাদের দিন স্টার্ট হচ্ছে। এবার মানডের ভ্যালু যদি 1 হয়, রেসপেক্টিভলি টুইসডে ভ্যালু হচ্ছে, মানডে থেকে ডে স্টার্ট করব, মনে রাখবো মানডে একদিন, প্রথম দিন হচ্ছে মানডে আমাদের উইকের, ঠিক আছে। দেন টুইসডে ভ্যালু 2, ওয়েডনেসডে ভ্যালু 3, থার্সডে ভ্যালু 4, ফ্রাইডে ভ্যালু 5, স্যাটারডে ভ্যালু 6 এবং সানডের ভ্যালু কিন্তু আবার 0 হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবে। সানডের ভ্যালু কিন্তু 7 করলে আনসার ভুল হয়ে যাবে। এই নর্মাল বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আরেকটি জিনিস আমরা শিখবো, এই যে কনসেপ্টগুলো বলছি প্রত্যেকটা আমাদের কাজে লাগবে। একটু পরেই তোমরা বুঝতে পারবে কোনটা কোথায় কাজে লাগছে। এজ ক্যালকুলেশন, যে সাপোজ আজকে আমাদের কোনো একটা নর্মালি আমি ডেট নিয়ে নিই, সেই ডেট অনুযায়ী যে তোমাদের এক্সাম কবে রয়েছে, 27। ওকে, আমি ফার্স্টলি লিখতে হবে আমাকে কি, যে 2026 08 27। তারপরে আমি একটা ডেট নিয়ে নিলাম 2010 09, দেন এখানে 31। ওকে, কিন্তু আগস্টে পরে সেপ্টেম্বরের হচ্ছে 30টাই দিন থাকে, তাহলে 30 নিতে হবে আমাকে। এবার এখানে এজ ক্যালকুলেশন, এটা ধরে নাও কারোর ডেট অফ বার্থ, তাই না? তাহলে এই ডেট অনুযায়ী তার কতদিন বয়স হয়েছে সেটা আমরা এজ ক্যালকুলেশনের মাধ্যমে বার করতে পারবো। এখানে যেহেতু 27 বড় রয়েছে, এখানে 30 রয়েছে, তাহলে এখানে কি ক্যারি ফরওয়ার্ড করতে হবে কত, 1 মাস। 1 মাস এটা কোন মাস রয়েছে সেই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে, সেই মাসে কত দিন। এই মাস হচ্ছে কত, আগস্ট। আগস্ট মাস হচ্ছে কত দিনের, 31 দিনের, তাহলে এখানে 31 দিন ক্যারি ফরওয়ার্ড হবে এবং এই দুটো প্লাস হয়ে যাবে। তাহলে 31 8 আর 3 2 5, তাহলে 58 থেকে যদি আমি 30 বাদ দিই, 58 থেকে যদি 30 বাদ দিই, নর্মালি আমার 28 দিন বাঁচবে।
নর্মালি আমার 28 দিন বাঁচবে। ঠিক আছে, যেহেতু এখান থেকে 1 মাস আমি ক্যারি ফরওয়ার্ড এখানে নিয়ে নিয়েছি, তার মানে বর্তমানে এখানে 7 মাস রয়েছে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। 7 থেকে 9 আমি বাদ দিতে পারবো না, তার মানে 1 বছর আমার ক্যারি ফরওয়ার্ড করতে হবে। 1 বছরে 12 মাস থাকে, তাহলে 12 আর সাথে কত 19, তাহলে 19 থেকে 9 যদি আমি বাদ দিই তাহলে এখানে আমার 10 মাস থাকছে। ঠিক আছে, যেহেতু 1 বছর এইদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, মানে এটা 2025, এখানে 5 থেকে 0 বাদ দিলে 5 আর 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে সেই ডেট অনুযায়ী যদি কারো এটা ডেট অফ বার্থ হয়ে থাকে তার এজ এত হবে। এইভাবে আমরা এজ ক্যালকুলেশন করে থাকি। ঠিক আছে, নর্মালি এখানে এই ধরনের কোশ্চেন বা এটা অ্যানালগিরও কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসতেই পারে। ফাইন্ড আউট দ্য অড, যেটা অড টার্ম রয়েছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো নর্মালি তোমরা এখানে দেখো, যেহেতু আমরা লিপিয়ার জিনিসটা দেখছিলাম, তাহলে এটা লিপিয়ারের মাধ্যমে কিন্তু শর্ট আউট হয়ে যাবে, তাই না? আমরা যদি দেখি যে এটা কিন্তু 1900 লিপিয়ার না, এটাও লিপিয়ার না, এই দুটোর মধ্যে তোমাদেরকে দেখতে হবে 4 দিয়ে যদি ডিভাইড করো এটাকে, তো 4-এর ডিভিজিবিলিটির রুল হলো যে আমি লাস্ট দুটো নাম্বার যদি দেখি তাহলে এই 82 কিন্তু 4 দিয়ে ডিভাইড হবে না। নর্মালি যদি 92 দেখি এটা কিন্তু 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তার মানে এটা লিপিয়ার। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট। সো নেক্সট কোশ্চেন, হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন দ্য ইয়ার 2009 অ্যান্ড 19? তাহলে 9 থেকে 19-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার রয়েছে? তাহলে 9-এর পরে আমাদের লিপ ইয়ার কি রয়েছে? 12, 16, তারপরে 20 কিন্তু 19-এর মধ্যে আসে না, তার মানে আমার দুটো লিপ ইয়ার, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন, ইফ টুডে ইজ থার্সডে দেন হোয়াট ওয়াজ দ্য ডে বিফোর 22 days? তাহলে 22 দিন পূর্বের দিনটা কি ছিল? আজকে যদি থার্সডে হয়ে থাকে তাহলে আমি কি বললাম যে আমাদেরকে অড ডেজ বার করতে হবে, কারণ 7 দিন পর পর আমাদের ডেজ রিপিট হয়। 7 দিয়ে এটাকে যদি ডিভাইড করি 3 7 21, তাহলে একটা আমাদের অড ডেজ। আমাকে কি বলেছে? বিফোর। বিফোর মানে কি আমি করব মাইনাস, আমাকে যদি বলা হতো আফটার তাহলে এটার ক্ষেত্রে আমি কি করতাম? +1 করতাম। কিন্তু যদি বিফোর বলেছে, বিফোর যদি থার্সডে হয়, থার্সডের পূর্বের দিন কি রয়েছে? আমাদের ওয়েডনেসডে। ওকে, তাহলে আমাদের ওয়েডনেসডে ছিল। ওকে, এবার কোশ্চেনকে বলেছে টুডে ইজ দ্য 4th of August, ওকে, and it is Tuesday, what will be it 26th day of this month? তাহলে আমি এটা তোমাদের শর্টকাট করে দিচ্ছি। তাহলে এটা কি আমাদের কত দিন ছিল? 26 পর্যন্ত যেতে বলেছে, আর 4th of August হয়ে গেছে, তাহলে সেটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে 22 দিন বাঁচে, তাই না? এটাকে 7 দিয়ে ডিভাইড করবে, এক রিমাইন্ডার থাকবে, সেটা আমাকে কি করতে হবে? যদি আগে যাই তাহলে প্লাস, পিছনে আসলে মাইনাস, সেই অনুযায়ী আনসারটা এটা বার করবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 24 ডে, সেম অনুযায়ী করবে। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অঙ্কিত ওয়াজ বর্ন অন 4th of September 1996, দেন হাউ ওল্ড উইল বি দ্য 10th of August 2020? তাহলে 2020-তে তার এজ কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। একটু আগেই আমি এজ ক্যালকুলেশনটা কিন্তু শিখিয়ে দিলাম, সেই অনুযায়ী এজ ক্যালকুলেশনটা তোমরা করবে, আশা করি আনসারটা করতে পারবে ইজিলি। তবুও এই কোশ্চেনটা আমি নর্মালি একটু দেখিয়ে দিই তোমাদের। কি বলেছে এখানে? যে 10 of August, সো 2020 প্রথমে ইয়ার লিখবো, তারপর অগস্ট মানে কি 08, তাই না? আর 10 of August বলেছে, দেন 1996, তারপর কি বলেছে? 4th of September, আগস্টে পরে সেপ্টেম্বর আসে, 4th of September, এখান থেকে 10 থেকে নর্মালি আমাকে কিছু ক্যারি ফরওয়ার্ড করতে হচ্ছে না, 6, তাহলে 6 ডেজ হবে। তাহলে বাকি অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, 6 ডেজ একই জায়গায় রয়েছে, তাহলে এটাই আনসার হবে। কিন্তু তোমাদের বোঝার পার্সপেক্টিভে আমি পুরোটাই করিয়ে দিচ্ছি। দেন এখানে 8 রয়েছে, 9 রয়েছে, তাহলে ক্যারি ফরওয়ার্ড হবে না, 1 বছর ক্যারি ফরওয়ার্ড করতে হবে। 12 8 20, 20 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত আসবে? 11। এখানে কত হলো? তাহলে 19, তাহলে 19 থেকে 9 থেকে যদি 19 বাদ দিই এখানে 3, তাই না? আর এখানে 2 থেকে সরি এখানে 20 থেকে সরি 1 চলে আসলো, তাই না? তাহলে 2 থেকে এখানে 2, ওকে 23। হ্যাঁ, এইভাবে আনসারটা তোমরা বার করে নেবে। ওকে, নেক্সট এর দিকে মুভ করি। ইফ টুডে সানডে, তাহলে এইভাবে ক্যালকুলেশন তোমরা আশা করি করতে পারবে। এইভাবে ক্যালকুলেশন বা এজ ক্যালকুলেশন বা কিভাবে মাইনাস করতে হয় সেই ক্যালকুলেশনটা তোমাদের অলরেডি আমি শিখিয়ে দিলাম, তাই না? এখানে তো 20 ফেব্রুয়ারি, হ্যাঁ এখানে, আচ্ছা এখানে এই ক্ষেত্রে তোমাদের ডেটটা সেম ডেট সেম রয়েছে কিন্তু ইয়ার আলাদা রয়েছে। তাহলে হ্যাঁ, আমরা যখন কোনো একটা ডেট বার করবো সেক্ষেত্রে আমাদের 3টে জিনিস দেখতে হবে। 3 প্রকারের এই বিষয়গুলো হয়ে থাকে, যে কোথাও আমরা কি দেখবো যে ডেটটা সেম রয়েছে, ঠিক আছে, ডেটটা সেম রয়েছে, ইয়ারটা আলাদা রয়েছে, কোথাও ইয়ারটা সেম থাকবে, ডেটটা আলাদা থাকবে, আর কোথাও সবগুলোই কিন্তু কি থাকবে? ডিফারেন্স থাকবে। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন কিভাবে করবো? 20 ফেব্রুয়ারি সেম রয়েছে, তাহলে এখানে দেখারই দরকার নেই। এবার আমাকে দেখতে হবে 2004 থেকে 2020 পর্যন্ত কত বছর, এটা হচ্ছে কত 4 16 বছর, তাই না? এবার এর মধ্যে আমাকে দেখতে হবে যে কতগুলো আবার লিপ ইয়ার ছিল। তাহলে এখানে যে এই জিনিসটা আমাকে দেখতে হবে যে 20 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, মানে 29 ফেব্রুয়ারি এখানে কাউন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য 2004 লিপ ইয়ারটা আমাকে কাউন্ট করতে হবে। 2004-এর পরে 4 8 12 16
দেন 20 দেখো 20তে তোমরা দেখবে আমরা কিন্তু 20তে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছি না, সেই জন্য 20 লিপ ইয়ারটা আমাকে কিন্তু কাউন্ট করতে হবে না। ঠিক আছে, 20 লিপ ইয়ারটা কাউন্ট করতে হবে না। তার মানে আমি কটা লিপ ইয়ার পেলাম? 4টা লিপ ইয়ার মানে কি আমার, যে আমি 20 এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি আমি 6 রিমাইন্ডার পাবো। এবার তোমাদের আরেকটি জিনিস এখানে জানিয়ে রাখি, যে আমি যখন 6 পাবো, সো আমার যদি এখানে +6 আসে, +6 যা ভ্যালু, ঠিক আছে, -1 ভ্যালু সেম। ঠিক আছে, এখানে যদি +5 ভ্যালু বলি তাহলে এখানে কি -2 ভ্যালু সেম। +4 যদি বলি তাহলে এখানে -3 ভ্যালু সেম। এখানে +3 বলি তাহলে এখানে -4 ভ্যালু সেম। এখানে যদি আমি +5 বলি তাহলে সেম একই ক্ষেত্রে +5 ক্ষেত্রে যদি বলি তাহলে -2 ভ্যালু সেম। আর +6 যদি বলি তাহলে -1 ভ্যালু সেম। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। সরি, +3, সো এখানে 3 পরে কি আসতো 2, তাহলে -5, ঠিক আছে, আর দেন 1, দেন -6, ঠিক আছে। তাহলে এখানে কি বললো যে 6 ভ্যালু পেলাম। এবার কোথায় যাচ্ছি আমি, যে সানডে বলেছে, সানডে অন 20th February 2004, দেন হোয়াট উড বি দ্য 20th February 2020, তাহলে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়া মানে কি +6, আর +6 ভ্যালু আমি কি বললাম -1, তাহলে এখানে সানডে থেকে -1 করলে কি আসে আমার স্যাটারডে আসে। ঠিক আছে, এইভাবে নেক্সট কোশ্চেনের আনসারগুলো তোমরা এখান থেকে বার করে নিতে পারবে। ওকে, এবার কোশ্চেনে এখানে কি দেখছি, যে 15 August 2003, ওকে আগেরটাতে কি ছিল এখানে 20 মার্চ, 20 মার্চ, ওকে সেম রয়েছে, আমি ঠিক আছে নেক্সট টাইপে করে দিচ্ছি। এখানে 15 August 2003 অ্যান্ড এই কোশ্চেনটা রয়েছে, তাহলে এটা আমাকে দুটো স্টেপে করতে হবে। আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে যে এটার একটা শর্ট ট্রিক রয়েছে, শর্ট ট্রিকটা আমি লাস্টলি বলছি। ঠিক আছে, তো এটার ফার্স্ট যেটা ট্রিক রয়েছে সেটার মাধ্যমে আমি আনসারটা করার চেষ্টা করি। সো এখানে আমাকে দুটো পার্ট করতে হবে, একটা হচ্ছে কি আমাকে মান্থগুলো আলাদা করতে হবে, একদিকে ইয়ারটা। তাহলে মান্থ এখানে কোথায় বলেছে আগস্ট আর মে, তাহলে আমি মে থেকে মের পরে কি আছে জুন, দেন জুলাই, আগস্ট। ওকে, এবার মেতে যত দিন আমার কি রয়েছে রিমেনিং রয়েছে, মে মাস 31 হয় তাই না, 27শে মে বলেছে, তার মানে মেতে আমার 4 দিন আর রয়ে গেছে। ওকে, দেন জুনে যদি বলি জুনে 2 দিন অড ডেজ, জুলাই 3 দিন অড ডেজ, আর আগস্টে আমাকে 15 পর্যন্ত যেতে বলেছে। ঠিক আছে, এটাকে 7 দিয়ে ডিভাইড করে 1 রিমাইন্ডার সেটাও লিখতে পারো। ঠিক আছে, এবার টোটাল এগুলোকে আমি কি করব, যোগ করব। 3 2 5 20 24, টোটাল আমার কত আসলো 24। 24কে যদি 7 দিয়ে আমি ডিভাইড করি, ঠিক আছে, 3 7 21, আর কত থাকলে তাহলে কত থাকলো আমার রিমাইন্ডার 3 বাকি থাকলো। ঠিক একইভাবে আমি এই পার্টটাতেও ক্যালকুলেশন করব। আমি 3 থেকে মানে 15 থেকে আমি কোথায় যাব 3, তার মানে টোটাল আমার কত বছর আসছে 12 বছর আসছে। এবার 3-এর পরে আমার লিপ ইয়ারটা দেখতে হবে। 3-এর পরে 2004, 4-এর পরে 8, 8-এর পরে 12, 12 পরে 16 কিন্তু আসছে না, তার মানে এখানে +3 আমার লিপ ইয়ার, তাহলে কত আসে 15। এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি 1 রিমাইন্ডার পাবো, তাই না। এখানে 3, এখানে 4, তাহলে 3 আর 1 কত 4, আমি 4 কিন্তু রিমাইন্ডার পেলাম। আর 4-এর ভ্যালু আমি কি পেয়েছিলাম, যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে সানডে মানডে থেকে স্টার্ট হবে, মানডে, দেন টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, তাই না। থার্সডের ভ্যালু কি ছিল আমার 4 ছিল, ফ্রাইডে ভ্যালু 5 ছিল, স্যাটারডে ভ্যালু 6 ছিল, সানডের ভ্যালু আবার 0 ছিল। এইভাবে তোমরা আনসারগুলো এটারও বার করবে। নেক্সট যদি বলি যে একটা আমি শর্ট ট্রিকটা লাস্টলি বলছি, যে একটা নর্মাল ইয়ার আমাদের কত বছর অন্তর অন্তর রিপিট হয়। তো একটা নর্মাল ইয়ার আমাদের 6 বছর অথবা 11 বছর অন্তর অন্তর রিপিট হয়। একটা লিপ ইয়ার 28 বছর অন্তর অন্তর রিপিট হয়। একটা সেঞ্চুরি ইয়ার 400 বছর অন্তর অন্তর রিপিট হয়, যেমন 1626 আর 2026 কিন্তু সেম ক্যালেন্ডার। ঠিক আছে, এবার আসে যে এন্ড অফ সেঞ্চুরি, কোনো একটা সেঞ্চুরি আমাদের এন্ড হচ্ছে সেটা কোন কোন দিনে এন্ড হবে। তাহলে বেসিক্যালি একটা আমাদের মানে 100 বছরে 5টা অড ডেজ থাকে, ঠিক আছে, 200 বছরে 3টা অড ডেজ থাকে, 300 বছরে একটা অড ডেজ, 400 বছরে 0 অড ডেজ থাকে। সেই জন্যই 400 বছর অন্তর অন্তর ক্যালেন্ডার আমাদের রিপিট হয়। তাহলে 4-এর ভ্যালু কি ফ্রাইডে, সেই অনুযায়ী সেগুলো ডেট লেখা রয়েছে। এগুলো যদি এন্ড ডে হয় তার মানে এই তিনটা কিন্তু কোনো একটা কোনো সেঞ্চুরি এন্ড ডেজ হতে পারে না। আর কোনো একটা সেঞ্চুরি স্টার্টিং ডেট কোনটা সেটা এখানে লেখা রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে নর্মালি। ওকে, এবার শর্ট ট্রিকটা জানার পূর্বে আমাদের একটা জিনিস এখানে নর্মালি জানতে হবে, সেটা কি এই যে আমাদের এই ভ্যালুটা যে 5310, তাহলে যেগুলো 100 সেঞ্চুরি রয়েছে মানে 100 সম্পর্ক যেগুলো রয়েছে নর্মালি, যেমন 1600, ঠিক আছে, এর ভ্যালু 0, 1700 এর ভ্যালু 5, 1800 ভ্যালু 3, আর 1900 এর ভ্যালু আবার 1। ঠিক আছে, এটাই 400 বছর অন্তর অন্তর রিপিট হয়। সেই ভ্যালুগুলো আমাকে মাথায় রাখতে হবে। এখানে নর্মালি মাথায় রাখবে
যে 1900 আর 2000-এর এই দুটো ভ্যালু মাথায় রাখলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এবার কোশ্চেন এইভাবে আসে, হুইচ ডে ওয়াজ অন 15 অগস্ট 1947। এটা নর্মাল আনসার জানি আমরা কি, ফ্রাইডে। ঠিক আছে, এটা কিন্তু জিকেরও কোশ্চেন, তোমাদের এই ধরনের কোশ্চেন আছে। কিন্তু এই ধরনের কোশ্চেন যদি আসে শর্ট ট্রিকের মাধ্যমে আমরা সেটা বার করবো কিভাবে, সেটার জন্য শর্ট ট্রিক হলো কি, যে এখানে কি রয়েছে 15 অগস্ট, তাহলে কি করব, এখানে জানুয়ারি থেকে স্টার্ট করব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই অ্যান্ড অগাস্ট। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাতে কত দিন অড ডেজ রয়েছে, যেহেতু এটা লিপিয়ার না সেই জন্য ফেব্রুয়ারির অড ডেজ 0 হবে। জানুয়ারিতে কত, 3 দিন, মার্চে আবার 3, এপ্রিলে আবার 2, মেতে আবার 3, জুনে আবার 2, জুলাইয়ে 3 এবং আগস্টে 15 পর্যন্ত যাচ্ছি, মানে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকবে। ঠিক আছে, এবার এটাকে যোগ করে নিই, 3 3 6 2 8 8 3 11 12 13 13 আর 4 হচ্ছে 17। 17 মানে কি, এটাকে যদি 7 দিয়ে আমি ডিভাইড করি, তা 7 2 14, তাহলে কত থাকলো, এখানে 3টা অড ডেজ পেলাম। ঠিক একইভাবে এটা একটা পার্ট, আর এখানে কি রয়েছে 1947, এটাকে আমি দুটো পার্টে ভাগ করব, যেহেতু এখানে 47 ইয়ার্সটা কমপ্লিট হয়নি, তার আমরা মান্থ পার্টটুকু নিয়ে নিয়েছি, সেই জন্য তার থেকে 1 বছর কম, যেই ইয়ারটা দেওয়া থাকবে তার থেকে 1 বছর কম আমরা কাউন্ট করব। ঠিক আছে, এবার এখানেও একটা ব্রেকডাউন রয়েছে, যে 1946-এর মধ্যে 1900 একটা পার্ট প্লাস 46 একটা পার্ট, তাহলে টোটাল 46 ইয়ার্স আমি পেয়ে গেছি। এবং টোটাল 46 ইয়ারের মধ্যে কতগুলো লিপ ইয়ার রয়েছে সেই জিনিসটা আমাকে কাউন্ট করতে হবে। সেই জিনিসটা পরপর কাউন্ট করার প্রয়োজন নেই। নর্মালি আমি যদি 46কে 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 11, 4 11 44, তাই না, 11টা, তাহলে 46 তাহলে কত আছে, 57। এটা আমাদের লিপ ইয়ার থাকলো। আর 1900-র ভ্যালু আমি কি পেয়েছিলাম, 1900-র ভ্যালু আমার কত, 1, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এটাকে নর্মালি যদি 7 দিয়ে ভাগ করি, 7 8 56 1, তাহলে এখানে 1 1 2 আর 3 আর 2 কত, টোটাল আসলো 3 4 আর 5, টোটাল অড ডেজ কত পেলাম, 5। আর 5-এর ভ্যালু অলরেডি তোমাদের লিখিয়ে রেখেছিলাম, 5-এর ভ্যালু মানে কি, আমাদের ফ্রাইডে। 5-এর ভ্যালু মানে কি, আমাদের ফ্রাইডে। অলরেডি আমি আনসারটা করার পূর্বেই তোমাদেরকে বললাম। অথবা তোমাদের যদি এইভাবে করতে প্রবলেম হয়, তাহলে সেই দিন যে ডেটটা থাকবে সেই ডেট থেকে সেই দিনটা মাইনাস করে নেবে, সেই অনুযায়ীও আনসার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 26শে জানুয়ারি 1950 এই দিনটা কোন দিন থাকবে, আনসার বলে দিচ্ছি থার্সডে। কিন্তু এই প্রসেসের মাধ্যমে তোমরা আনসারে পৌঁছাতে পারছো না, সেটা বলবে আমাকে। ঠিক আছে, আর যেহেতু এই ক্লাসটা ইউটিউবে রেকর্ডিং থাকবে, তোমরা মাল্টিপল টাইম এটা দেখে নেবে, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারলে তোমরা ক্যালেন্ডারের মাধ্যমে, শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে আনসারগুলো বার করতে পারবে। এবার লাস্ট একটা চ্যাপ্টারে আমরা করি, সেটা হচ্ছে কি র্যাঙ্কিং। ঠিক আছে, তোমরা সবাই চাইছো যে হাজরা ক্যাম্পাসে ভালো র্যাঙ্ক করতে, তাই না, তো র্যাঙ্কিং তো অবশ্যই তোমাদেরকে করতে হবে, নাহলে র্যাঙ্ক আসবে কি করে। সো র্যাঙ্কিং আমরা দুইভাবে দেখি, একটা হচ্ছে হরাইজন্টাল লাইনে, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইনে। হরাইজন্টাল লাইনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস হয়ে থাকে, একটা হচ্ছে কি লেফট, তাহলে লেফট এটা পার্ট, আর হরাইজন্টাল লাইনের এটা হচ্ছে রাইট পার্ট। যদি আমাদের সেটা ভার্টিক্যাল লাইন থাকে, তাহলে দুটো জিনিস দেখি, একটা হচ্ছে কি আমাদের টপ, আর নিচেরটা হচ্ছে কি বটম। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এখানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে র্যাঙ্ক মানে কিন্তু ডিস্টেন্স, যখনই ডিস্টেন্স বলবে বা র্যাঙ্ক বলবে, সেটা তোমার সিমিলারলি ইউজ করতে পারো। বাই চান্স যদি পার্সেন্ট এখানে আমাকে জিজ্ঞাসা করে, পার্সেন্ট সর্বদাই টোটাল যে ডিস্টেন্স সেখান থেকে -1 করে আমরা কিন্তু আনসার করবো, টোটাল পার্সেন্ট যদি জিজ্ঞাসা করে। ঠিক আছে, আর নর্মালি যদি টোটাল জিজ্ঞাসা করে লেফট প্লাস রাইট -1, বা যদি লেফট এন্ড থেকে জিজ্ঞাসা করে তাহলে টোটাল প্লাস 1 মাইনাস রাইট। এই সূত্রগুলো তোমরা একবার দেখে নেবে এখান থেকেই, কিন্তু এইটুকুটা দেখলেই কিন্তু পুরো তোমাদের র্যাঙ্কিং ক্লিয়ার হয়ে যাবে। কয়েকটা কোশ্চেন আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি। কোশ্চেন এখানে কি রয়েছে, ইন আ রো মোহন ইজ অ্যাট দ্য 18 প্লেস ফ্রম দ্য লেফট হ্যান্ড। একটা রো রয়েছে যেখানে মোহন কি 18 প্লেস ফ্রম দ্য লেফট হ্যান্ড অ্যান্ড 17 প্লেস ফ্রম দ্য রাইট হ্যান্ড। তাহলে হাউ মেনি পার্সনস আর দেয়ার ইন দ্য রো, তাহলে সেই রোতে টোটাল কতগুলো পার্সেন্ট রয়েছে। আমি কি বললাম, যখন পার্সেন্ট হবে টোটাল থেকে -1 করব, তাহলে 18 আর 17 যদি আমি প্লাস করি তাহলে 35 আসে, সেখান থেকে -1 করে অ্যান্সার করবো পার্সেন্টের ক্ষেত্রে, তাহলে অ্যান্সার কি হবে, 34 অ্যান্সার হবে, তাই না। ঠিক একইভাবে কোশ্চেন কি বলেছে, দেয়ার আর 50% ইন আ রো, ইফ মোহন ইজ 20 ফ্রম দ্য টপ, at what will, if Mohan is 20th from the top, then at what position will he be from the bottom? তাহলে টপ থেকে 50 যদি 20 থাকে, তাহলে বটম থেকে কত। এক্ষেত্রে করার জন্য কি বলেছি, যে টোটাল থেকে কি করবে, টোটালের সাথে +1 করবে, দেন যেটা
থাকবে সেটা মাইনাস করবো। তাহলে 51 থেকে মাইনাস যদি আমি 20 করি তাহলে কি আসবে, আমার আনসার 31 আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে 31 আমার আনসার হবে। এইভাবে করবে, তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে আনসারগুলো। দেন কি বলেছে, দেয়ার আর total of 40 people in a row. If Mohan is 18 from the left hand, then what position left hand? তাহলে এই ধরনের কোশ্চেন সেম করালাম, এই ধরনের কোশ্চেন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। দেন কোশ্চেন কি বলেছে, in a row Ravi is 15 from the left hand and Amit is 16 from the right hand. Deepak is 4th from the right hand. Ravi, Amit and Ravi then. তাহলে এই ধরনের কোশ্চেনে ফার্স্টলি কি বলেছে, রাভি ইজ 15 ফ্রম দ্য লেফট হ্যান্ড। তাহলে যদি আমি একটা এখানে লাইন ড্র করি, ঠিক আছে, নর্মালি এখানে কি রয়েছে 15 ফ্রম দ্য লেফট হ্যান্ড, এখানে কি রয়েছে আমাদের রাভি রয়েছে 15 সাইড থেকে। তারপরে কি বলেছে, অমিত ইজ 16 ফ্রম দ্য রাইট হ্যান্ড, অমিত ইজ 16 ফ্রম দ্য রাইট হ্যান্ড থেকে রাভি, এটা কি রয়েছে অমিত রয়েছে, এটা রয়েছে অমিত, কত নম্বরে রয়েছে 16 ফ্রম দ্য রাইট হ্যান্ড। তারপর কি বলেছে, দীপক ইজ ফ্রম দ্য 4th রাইট টু রাভি, এখানে রাভি, তারপরে এখানে কি রয়েছে 4th, এখানে দীপক রয়েছে। ওকে, ইফ দীপক ইজ 5th টু দ্য লেফট অফ অমিত, তাহলে অমিত যদি এটা হয়, অমিতের লেফট এখানে কত, এটা 5th, এখানে দীপক রয়েছে, তাই না? তাহলে if Deepak is 5th to the left of Amit, then what is the rank of Ravi from the right hand? তাহলে এই যে রাইট সাইড, এটা এই পার্ট, এই সাইড থেকে হচ্ছে রাইট সাইড, এটা এই পার্ট থেকে যদি করি তাহলে লেফট সাইড, তাই না? তাহলে কি বলেছে যে কার র্যাঙ্ক, রাভি ফ্রম দ্য রাইট সাইড, তাহলে এটা রাভি, তাহলে রাভির এখানে যে র্যাঙ্ক, তাহলে রাইট সাইড থেকে তার র্যাঙ্ক কত হয়, র্যাঙ্ক মানে কি বলেছে ডিস্টেন্স, তাই না? তাহলে এখানে কি রয়েছে 4 5 16, তাহলে টোটাল যদি আমি করি কত আসে, 5 আর 9, তাহলে 25, 25 থেকে -1 যদি করি তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা বেরিয়ে যাবে, তাই না? এইভাবে করে তোমরা কিন্তু টোটাল আনসারটা বার করতে পারো। এখানে ছবিটা ড্র করা রয়েছে, সেই অনুযায়ী করবে, আর ডিস্টেন্স থেকে -1 করে 8 আসবে আর 16, সেই অনুযায়ী করে আনসারটা তোমরা করবে, আনসারটা সঠিক তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে একটা নেক্সট পার্ট আছে, সেটা হচ্ছে র্যাঙ্কিং এর নেক্সট পার্ট। এই ধরনের র্যাঙ্কিংও তোমাদের এসে থাকে, আর বেশিরভাগ কোশ্চেন যদি র্যাঙ্কিং এর আসে তাহলে এই ধরনেরই আসার সম্ভাবনা। যেমন দ্য 5 ফ্রেন্ডস পি রানস ফাস্টার দেন কিউ, তাহলে পি রান ফাস্টার দেন কিউ, ওকে। তারপরে কি বলেছে, বাট স্লোয়ার দেন আর, তাহলে পি রান ফাস্টার দেন কিউ বাট স্লোয়ার দেন আর, মানে আর রান ফাস্টার দেন পি অ্যান্ড কিউ, ওকে। তারপর কি কোশ্চেন কি বলেছে, এস রান ফাস্টার দেন টি, এস আর টি এখানে নেই, তাহলে এস রান ফাস্টার দেন টি বাট স্লোয়ার দেন আর, বাট স্লোয়ার দেন আর। তাহলে হু ইজ দ্য ফাস্টেস্ট রানার, তাহলে এখানেও আর ফাস্টেস্ট, এখানেও আর ফাস্টেস্ট, তাহলে আনসার কি হবে আমার আর। যদি স্লোয়েস্ট বলতো তাহলে এখানে আমি স্লোয়েস্ট বার করতে পারতাম না, স্লোয়েস্টের ক্ষেত্রে কিউ অ্যান্ড টি, আইদার কিউ আর টি, ঠিক আছে, অথবা নান অফ দিস অ্যাবভ, এইভাবে আনসার হতো, ওকে। এখানে আরেকটা নেক্সট কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস সেটের জন্য রয়েছে, ওকে। সো কুইক রিভিশন ক্লাস ছিল রিজনিং এর মেজর যে তোমাদের পোর্শনটুকু রয়েছে সেটা আমি যতটা শর্টকাট পারলাম তোমাদের রিভিশন করিয়ে দিলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। টিল দেন থ্যাংক ইউ, আর বেস্ট উইশেস ফর ইউর এক্সাম, অ্যান্ড হোপফুলি যে এক্সাম তোমাদের ভালো হবে, আর সেই দোয়াই করবো আমি, আর সেই আশীর্বাদে থাকবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ।